কখনো হবে না। মানে আমি যদি প্রোডাক্টের নেচার লাইক আপনার আজকে প্রোডাকশন আছে, কালকে আমি এলপিজি আছে, কালকে আমি আরেকটা ইউনিট সেল করতেছি কোনো একটা কিছু, যেমন আমাদের রেটিকুলেশন আছে। সো ইনিশিয়ালি আমাদের প্ল্যান আছে, এগুলো আমরা নিয়ে আসবো না প্রথম দিকে, কিন্তু ধরেন ইমপ্লিমেন্ট হতে হতে এরকম রিকোয়ারমেন্ট আসতে পারে যে ভাই এইগুলোকেও সেলস হবে, থ্রোতে সেল করবো, আমরা যাতে সেগুলোকেও সেল করতে পারি। সো যদি আমি মেন বিজনেস ধরি আমাদের এলপিজি বিজনেস, সো আমরা কী করি, আমরা হচ্ছে আমাদের যে প্ল্যান, মানে এটাতে যাব আমরা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিবিউটর, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সেল। সো ডিস্ট্রিবিউটর তার ওইখান থেকে হচ্ছে একটা স্ক্রিন থাকবে, সেখান থেকে সে হচ্ছে মোবাইল অ্যাপসের থ্রু দিয়ে তার অর্ডার দিবে। তার অর্ডার দিলে এবং পেমেন্ট দিলে, পেমেন্ট এবং অর্ডার দুইটাই একটা একটা 2-3টা স্টেপে ভ্যালিডেশন হবে। ভ্যালিডেশন হওয়ার পর এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ইআরপি আছে সেটাতে চলে আসবে। আবার এখান থেকে যখন এক্সিকিউট হবে তখন আবার হচ্ছে তাদের ওইখানে চলে যাবে বিভিন্ন নোটিফিকেশনের থ্রু দিয়ে, যদি একদম ওভারঅল টপে বলি। সো তার ওইখানে গেলে আবার তখন নতুন করে স্টক হলো। সো একটা ডিস্ট্রিবিউটর আন্ডারে আবার দেখা যাচ্ছে 10টা 5টা বা এরকম 50টা রিটেলার আছে। এই রিটেলারগুলো আবার হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে যে রুটে ভাগ। সো একটার উপরে দেখা যাচ্ছে 10টা রিটেলার আছে, ওনারা কী করে সকালে ট্রাক নিয়ে বের হয়, সিলিন্ডারগুলোর মধ্যে থাকে, রিটেলারকে তখন সেল করতে থাকে। সো ওই সেলটা হচ্ছে ওই রিটেলারের, ওই ডিস্ট্রিবিউটরের সেলস পারসন যে তার কাছে আবার সেম একটা অ্যাপস থাকবে, মানে আমাদের যে এক্সিস্টিং অ্যাপ, সেম অ্যাপস দিয়ে সে হচ্ছে প্রত্যেকটা জায়গায় 10 পিস 15 পিস নামাচ্ছে, ওখানে আপনার কিছু ইনফরমেশন কালেক্ট করতেছে আর সেল করতেছে। তার মানে ডিস্ট্রিবিউটর এই অ্যাপসটাও ইউজ করবে এবং সে তার স্টক, সেলস, অ্যানালিটিক্স সব কিছু এখান থেকে পাবে। এমনকি আমাদের সাথে কমিউনিকেশন যেটা প্রাইমারি সেলে সেটাও পাবে। তাহলে আমি তার সেলটাকে আমার জন্য সেকেন্ডারি সেল, আমি সেটাও পেয়ে যাচ্ছি। সো আমাদের এখানে মেজর ফোকাস হচ্ছে এই যেই কাজগুলো আমি বলতেছি, এগুলো প্রত্যেকটা ডেটা ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ওরাকলের সাথে। এবং এটার পরে যেমন আপনার এখানে পার্ট বাই পার্ট আপনি যেগুলো লেখা আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স। সো অ্যাটেন্ডেন্স তো আমার কোনো একটা সিস্টেমে অলরেডি আমরা নিচ্ছি, আমরা এখানে ওরও ইউজ করি। সো এখানে তার অ্যাটেন্ডেন্সটা আছে। সো যদি অ্যাটেন্ডেন্সটা আমরা এখান থেকে নিয়ে যাই তাহলে হচ্ছে আপনাকে এখানে একটা ইন্টিগ্রেশন আসবে। আবার সেম কিছু হইতে পারে যে আমরা ইমপ্লিমেন্টেশন করার সময় দেখলাম যে না, ওডোর যে সফটওয়্যার বা যে অ্যাপস আছে আমরা ওইটাতে না করে সেলস পার্সনের অংশটুকু আমরা এই অ্যাপসে নেব, ওইখান থেকে আমরা ওডোতে ইন্টিগ্রেশন করে নেব। সো দুইটাই হইতে পারে, এটা ডিপেন্ড করবে ওই ইমপ্লিমেন্টেশন টাইমের কোনটা করলে বেটার হয়, প্রজ অ্যান্ড কনস চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নেব। বাট যে কোনো কিছুই হইতে পারে। সো এমন হইতে পারে যে লিভ ওইটাতে অ্যাপ্লাই করতেছে, ডাটা ফ্লো এখানে হয়ে যাচ্ছে, লিভ অ্যাটেন্ডেন্স এমন হতে পারে, লিভ এবং এখানে হচ্ছে ওইখানে যেতে পারে। সেম ক্লেম ম্যানেজমেন্ট বা এক্সপেন্স ম্যানেজমেন্ট, মানে ডেইলি অ্যালাউন্সগুলো যেগুলো আমরা হ্যান্ডেল করি। সো আমাদের এইচআর সফটওয়্যারও আছে, আমরা ওই পোর্শনটা ওইখানে ডেটা এখানে নিয়ে আসতে পারি, আবার এখান থেকেও আমরা ডেটা ফ্লো করতে পারি। মানে এগুলো এখনো সিদ্ধান্ত নিইনি। সো কিছু জিনিস যেমন মানে একদম কনফার্ম, লাইক আপনার একটা অর্ডার তৈরি হয়েছে, এটা ওরাকলে ঢুকবে, কারণ এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, ওখানে আমরা কোনো অ্যাকাউন্টিং নেবো না। সো আবার এখানে স্টকের কিছু আসবে, ভ্যালু হবে, কিন্তু ওই সফটওয়্যার থেকে কোনো অ্যাকাউন্টিং পার্টের ডেটা আমরা নিয়ে অ্যানালাইসিস করবো না, অ্যাকাউন্টিংটা মূলভূত হচ্ছে ওরাকলে। হ্যাঁ, তারপরে একটা অর্ডার যাওয়ার পর আমরা এই আমাদের কারেন্টলি হচ্ছে যেইগুলো হচ্ছে নিজেদের ভেহিকেল, এগুলোতে আমাদের জিপিএস ট্র্যাকার, বিভিন্ন রবির আমাদের ভিডিএস সিস্টেম আছে। সো এই সিস্টেমটা তখন হচ্ছে আমরা ওই সেলস পারসন যে আছে কিংবা ডিস্ট্রিবিউটর আছে, তার অর্ডার দেওয়ার পর সে হয়তো অর্ডারটা মনিটরিং করবে যে তার এগেইনস্টে কত সময় লাগবে আসতে, তার মানে একটা অর্ডারের প্রসেস আসবে। আবার কিছু অর্ডার আছে, যেমন আমাদের অনেকগুলো সেগমেন্টেশন আছে, তার মধ্যে একটা সেগমেন্টেশন হচ্ছে বিটুবি। সো এই বিটুবি সেগমেন্টেশনে আমাদের অর্ডারের এক্সিকিউশন হওয়ার পর এইটা আবার হচ্ছে আমরা সিআরএম এর মতো করে হ্যান্ডেল করি। উনি ধরেন আমি লেটসে 10 মেট্রিক টন আমি তাকে দিছি, সো সে দেখা যাচ্ছে পাইছে 10.5, মানে 9.5 পাইছে, 0.5 মেট্রিক টন সে ক্লেম করবে। এই অর্ডারটা সেটেল হওয়ার আগ পর্যন্ত ওই সেলস পারসন প্লাস আমাদের প্ল্যান্টের যে রেসপেক্টিভ পারসন আছে ওনার সাথে বা লজিস্টিকের ওনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো অর্ডারের এগেইনস্টে। হ্যাঁ, সো ওই যে আপনার অ্যাডজাস্টমেন্ট করা লাগবে এর কারণে। এটা আবার হচ্ছে বিটুবি যেখানে সিলিন্ডার সেল করতেছি এখানে সেই ইস্যু নাই। সো এইরকম আমাদের এক একটা সেগমেন্টের নেচার প্রসেস এক এক রকম। এমনকি আমাদের কিছু
মার্কেট ডেভেলপমেন্ট যারা এমডিও অফিসার আছে এরা আবার মাঝে মধ্যে নিজেরাই যা অর্ডার কাটতে যায় যে কে কত পিস নেবে ডিস্ট্রিবিউটরে, সো সেই ফ্যাসিলিটিসটাও থাকবে এবং সেই জায়গায় কিছু ডেভেলপমেন্ট করবে, রিটেলার অনবোর্ডিং করবে, ডিস্ট্রিবিউটর অনবোর্ডিং করবে। সো এইগুলো আমাদের টোটাল ফ্লোর মধ্যেই আসতে হবে। বুঝতে পারছি। এইগুলো নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা আমাদের আছে, বি2বি, বি2সি, এরকম আমাদের কয়টা চ্যানেল আছে, সব মিলে 13-14টা চ্যানেল আছে। 13-14টা আসলে ডিপার্টমেন্টের ওনারশিপও আছে, মানে 13 জন মতো এই সেগমেন্টগুলোকে লিড দিচ্ছে। এমন হতে পারে যে একই ব্যক্তি দুইটা সেগমেন্ট লিড দিচ্ছে কিন্তু নেচারটা আলাদা। আমরা ধরেই নিতে পারি যে 13টা আসলে বা 14টা আসলে হবে বিজনেস ইউনিট হবে। আবার এইটা যেমন গত পরশু দিন আমাদের একটা সেগমেন্টেশন নতুন আসছে, মানে থটগুলো অ্যাপ্লাই হয়, তার এগেনস্টে তখন কনফিগারেশন আদার্স দিয়ে শুরু হয়। সো এই টাইপের আমাদের আসতে থাকে। কস্ট সেন্টার আলাদা একটা কস্ট সেন্টার, মানে ধরেন আপনার 13টা যে সেগমেন্ট আছে 13টার কস্ট সেন্টার এমপ্লয়ি তো বলে যে আপনার এসও আলাদা হইতে পারে, বাট এই যে সুপারভাইজার লেভেল যেটা আছে সেটা তো আসলে সবাই মানে একই সেগমেন্টের বা একই সুপারভাইজার 2-3টা সেগমেন্ট দেখতে পারে, রাইট? এরকমই তো বললেন। আচ্ছা, মানে যত টপে যাবে তত মানে এগুলো কি আপনারা বিজনেস ইউনিট হিসেবে দেখবেন নাকি এগুলো একটা ব্র্যান্ড হিসেবে দেখবেন আপনারা? না, এগুলো বিজনেস ইউনিট না, তোমার ব্র্যান্ড জাস্ট হচ্ছে যে চ্যানেল। আচ্ছা, বিজনেস চ্যানেল। আপনার বিজনেস ইউনিট হচ্ছে আমার হচ্ছে ওপিএল একটা, এই যে প্রিমিয়ার একটা, আমরা সিলিন্ডার থাকে, এরকম যে আরও আছে সেইটা একটা, এইভাবে করে বাড়বে। ভাগ করে, যেমন মনে করেন ইন্ডাস্ট্রিয়াল সেল করতেছে, হাউস হোল্ড সেল করতেছে, অটো গ্যাস স্টেশন, এগুলো ভাগ করতেছে, নেচারগুলো একটু আলাদা। তারপরে আবার হরেকা একটা আছে, আবার মেরিন শিপ যেগুলো যায়, ওশেন গোয়িং শিপ যেগুলো, তারা আবার কিছু সিলিন্ডার নিয়ে ব্যবহার করে। ওদের একটা এরকম গ্রুপ করা আছে, যেগুলো আবার 3-4টা করে গ্রুপিং করা আলাদা, এবং এগুলোর মধ্যে কান্ট্রি ওয়াইজ সেগমেন্টেশন কিন্তু আলাদা। কোনো জন বলছে 64 জেলাকে ভাগ করে করতেছে, আবার কিন্তু মেরিনের জন্য কিন্তু আমার ঢাকার মধ্যে ভাগ করে লাভ নাই, ওর ভাগ হইতেছে ওই চিরাং, কক্সবাজার, ওই পোর্শনের অল্প কিছু হইতেছে ওর ভাগ। ফলে একই সেগমেন্টেশন সবার জন্য প্রযোজ্য না। ম্যানেজমেন্ট বা রুট ম্যানেজমেন্টটা ডিফারেন্ট হতে পারে। রাইট। আবার ম্যানেজমেন্ট যেগুলা, যে এরা হয়তো লোকজন বেশি 5টা ভাগ করছে, এদের 5টা ভাগ নাই, এদের বস আছে 2-3 জন লোক আছে। আবার B2C চ্যানেল, যেটা বিশাল চ্যানেল, যেটা পুরো বাংলাদেশ জুড়ে, তার কিন্তু আবার সেগমেন্টেশন অনেক বেশি। তার আরএসএম, জিএসএম, এমডিও, অনেকগুলো লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ার আছে। অন্যগুলোতে দেখবেন আবার কোনো লেয়ার নেই, মাঝখানে 3টা লেয়ারে কেউ নেই। ওইটা কিন্তু আগের সফটওয়্যার আমাদের চ্যালেঞ্জ ছিল যে এটাকে ওই ফিট করা। তো ও বলতেছে, দেখা যাচ্ছে ও কি করছে, একটা নতুন সেগমেন্ট আসলে এটাকে ম্যাচ করতেছে না বলে ডিফারেন্ট একটা নতুন করে আবার একটা কর্মযজ্ঞ করতেছে। সেগমেন্টেশন আমরা পড়ছি বিপদে। কারণ আমি কি চাই, আমি চাই কাস্টমার, আমরা বলে ক্লিয়ার ম্যানেজ, কাস্টমার শুধু এটা দিয়েই কিন্তু সব ম্যানেজ হবে। যেটা থাকবে সেটা থাকবে, সেটা থাকবে না ফাঁকা থাকবে। তো ওখানে যখন করতে হচ্ছে তখন আমার কি হচ্ছে, আমার B2Cর জন্য একটা মাস্টার ডাটাবেস তৈরি করা লাগতেছে, আবার B2Bর জন্য আরেকটা মাস্টার ডাটাবেস তৈরি করা লাগছে। এরপরে কয়েকদিন পরে অন্য আরেকটা আসলে সে বলবে ভাই 3 নাম্বার আরেকটা ইয়া করেন। এবং তারা তো অ্যাপও নতুন 2টা অ্যাপ আমাদের দিতে চাইছিল যে আমি 2টা অ্যাপ দিই, এইটা দিয়ে একটা কোয়াইট ফানি। আপনাদের ওরকম ম্যানেজ করতে হবে যে এইটার ডাইমেনশন কতগুলো চেঞ্জ হতে পারে। এটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে, যে নতুন যেগুলো আসবে সেটা যাতে সার্ভিসের কথা বলবো। এখন দেখেন ওইখানে প্রথমে কি ছিল, যখন সিলিন্ডার আসছে তখন কি 12 কেজি, 15 কেজি, 20 কেজি আসতেছে, ওর বাল্বের পরিমাণ আসতেছে 20-22, ওয়াল বাল্ব এগুলো আসতেছে। যখন সার্ভিস আইটেম আসছে তখন তো এইগুলো নাই, তখন আবার ডিফারেন্ট। আবার এরপরে আবার অন্য আরো বিভিন্ন জিনিসপত্র, চুলা বিক্রি করতে পারি আমরা, আরো জিনিসপত্র বিক্রি করতে পারি, ওগুলোর আবার আলাদা। ফলে ওইখানে আপনাদের একটা ব্যবস্থা করতে হয় এমন ভাবে যাতে ওই ডাইনামিক্যালি সে লগ ইনের সাথে সাথে আপনি কাস্টমার টাইপ দেখে অথবা প্রোডাক্ট টাইপ দেখে যাচ্ছে ওই জিনিসগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হয়। আদারওয়াইজ কিন্তু ইউজারকে প্রত্যেকবার সে এমন কিছু একটা দেখবে যেটা তার দেখা উচিত, কিন্তু তার লিস্টে ওটা আসতেছে। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ডেফিনেটলি এটা থাকতেই হবে। আমার মাস্টার এটা একটা আর কাস্টমারের সেগমেন্টেশনের মধ্যে একটা বড় সেগমেন্টেশন যেটা বেসিক, মেজর সেগমেন্টেশন, একটা মাইনর সেগমেন্টেশন। মেজর সেগমেন্টেশন হচ্ছে মনে করেন B2C, B2B, অটো গ্যাস, তারপরে এগুলো হচ্ছে মেজর সেগমেন্টেশন। এগুলো খুব বেশি না, হয়তো 5টা বা 6টা। এগুলোর ভিতরে আবার মাইনর সেগমেন্টেশন আছে, যেমন B2Bর মধ্যে আবার হাউস হোল্ড আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, কমার্শিয়াল আছে, এরকম 3টা ভাগ আছে, ঠিক আছে। আবার হরেকা মেরিন যেগুলো বললাম ওটার মধ্যে 2টা ভাগ আছে, একটা হরেকা একটা মেরিন।
আবার বিটুসির মধ্যে অনেকগুলো ভাগ ভাগ আছে, যেমন আমাদের ডাইরেক্ট রিটেলারের কাছে সেল করতেছে, আচ্ছা। ওইটাও বিটুসি সেগমেন্টে ধরতেছে। টি গার্ডেনে আমাদের কিছু ছোট 5.5 কেজির কিছু ইয়া বিক্রি হতেছে টি গার্ডেন গুলোতে সিলেটের, আচ্ছা। ওইখানে ছোট ছোট ইয়াগুলো খুব চলে। ওটা টি গার্ডেন একটা প্রজেক্ট আছে সহজ, ওই সহজ নামে একটা সেগমেন্ট করা হয়েছে আবার, আচ্ছা। ঠিক আছে। আবার এআরও নামে একটা সেগমেন্টেশন করা আছে, যে অ্যাম্বাসেডর রিটেলস অপারেশন এআরও, ওইটার আবার একটা সেগমেন্ট আছে। ওই বিটুসি এগুলো সব সামক হয়ে এই মেজরে আসবে। বুঝতে পারছি। আবার এই বি2বি যে তিনটা বললাম এগুলো সামরিক B2B বিটুবি, তে আসবে। অটো গ্যাসের গুলো অটো গ্যাস Auto gas আসবে, বুঝতে ফলে মেজর মাইনর গুলো থেকে আসবে, আবার এগুলো Major এ সবগুলো চলে যাবে, মেজরে major চলে আসবে। ফলে আমাদের ওই প্রেজেন্টেশন গুলোর মধ্যে ওই রেভিনিউ সেগমেন্টেশন গুলো ভাগ ভাগ করে দেবে। একটার মধ্যে হয়তো এগুলো সব মেজর গুলো থাকলো, ক্লিক করলে হয়তো ওইটার মধ্যে আবার তিনটা ভাগ হয়ে দেখায়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ট্রি আকারেও দেখানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক করে। আপনাদের তো প্রোডাক্ট ক্যাটালগ আছে নিশ্চয়ই না? হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি আছে। আবার প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আবার কিন্তু আপনাদের কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে। যেমন বিটুসি লিস্টে আপনি কিন্তু সব দেখাতে পারবেন না। বিটুসির যে সে শুধু সিলিন্ডার কিনে, বুঝতে পারছেন, সে কিন্তু অটো গ্যাসের কিনে না। অটো গ্যাস আপনার কিভাবে বিক্রি হয়, তো আপনারা প্ল্যান্টে গেছেন বা দেখছেন কিনা, ওগুলো কিন্তু আবার ট্যাঙ্কার আছে, রোড ট্যাঙ্কার আছে, ওগুলোর ভিতরে করে হচ্ছে যায়, তারা হচ্ছে অটো গ্যাস স্টেশনগুলো পাইপের মাধ্যমে দিয়ে আসতেছে। ফলে অটো গ্যাসের একটা কাস্টমার যখন ঢুকবে, ওইখানে সে শুধু মেট্রিক টন অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না। ওইখানে কিন্তু তার 12 কেজি আসবে না, একটা রোড ট্যাঙ্কারের সাথে কিন্তু 12 কেজি আবার যাওয়া সম্ভব না। এভাবে সেম ভাবে যখন আপনি ওই গাড়ি সিলেক্ট করবে, ওখানে একটা ইন্টেলিজেন্স দেওয়া লাগবে যে বিটুসি হইলেই গাড়ির ট্রাকের প্রশ্ন আসবে, অটো গ্যাস কিন্তু ট্রাকে করে নেওয়া সম্ভব না, তো সেখানে আসবে রোড ট্যাঙ্কার। আবার যখন 12 কেজি আসবে, তখন কিন্তু আবার রোড ট্যাঙ্কার আসা সম্ভব না, ওখানে আসবে হইতেছে ট্রাক, পিকআপ, মোটর গাড়ি। টোটালি আসলে আপনার এই যে চ্যানেল এবং কাস্টমার সেগমেন্টেশনের উপরে ডিপেন্ড করবে সবকিছু। সো আমাকে আমাদের এটা একটু নোট করে হচ্ছে এই প্রোডাক্ট ক্যাটালগ গুলো ধরলে আমরা এটা একদম অ্যাকুরেটলি বুঝতে পারবো প্রোডাক্ট আমাদের ক্যাটালগ নাই, কিন্তু আপনার হচ্ছে যেটা ভাই বললো যে প্রোডাক্টের ক্যাটাগরি অনুসারে আপনি চুজ করতে পারবেন। এবং এটা এখানে সবচেয়ে বেশ সহজ যে ব্যাপারটা, আইটেম খুব লিমিটেড, অ্যারাউন্ড হচ্ছে 30 মতো আইটেম আছে। আইটেম খুবই কম। টোটাল এসকি হচ্ছে 30 না, টোটাল আইটেম কোড স্কুল ধরে একটা স্কুল 3 রকম ভ্যারিয়েন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট। সো আপনি ওখান থেকে যখন লেটস সে বাল্ক, আপনি বাল্ক ট্যাগ করে দেন যে যারা ইন্ডাস্ট্রিয়াল সেলস, তাহলে আপনি তার আইটেম কোডগুলাই পাবেন। কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে ফ্রন্ট-এন্ড থেকে এমন কোনো কিছু ম্যানেজ করতে হবে, ডিফাইন করে দেওয়া যায় গেলেই হলো। কিন্তু এখানে এই ডাটা তো ওরাকলের সাথে ইন্টিগ্রেশন করা, ধরেন আপনার যাবে, জি। আপনাকে আমি শুধু দেবো ধরেন আইটেম কোড, আইটেম আইডি, প্রাইস, এই টাইপের আপনার কিছু বেসিক ইনফরমেশন গুলো, ক্যাটাগরি গেল। এই ক্যাটাগরিতে কিন্তু নাই যে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেলস হচ্ছে তো তাকে এই আইটেম দেখাবো না। আমার এখানে শুধুমাত্র আছে পিএলপিজির আইটেম লিস্ট আলাদা, মানে প্রিমিয়ারের আইটেম লিস্ট আলাদা, যদি আরো একটা কোম্পানি আছে তার জন্য আইটেম লিস্ট আলাদা, তার জন্য সেম 12 কেজি হলেও আইটেম আলাদা, তার আইটেম কোড আলাদা, তার আইটেম মাস্টার আলাদা, এভরিথিং, কোম্পানির লিগ্যাল এন্টিটি এভরিথিং আলাদা। ওকে, বাট আমরা এই অ্যাপস ইউজ করবো একটাই, সে যখন লগ ইন করবে তখন সে ওমেরা পাবে, মানে যে যেটা কোম্পানি সেটা পাবে। যেমন আমাদের এখানে রেজিস্ট্রেশন দেওয়া হবে, একজন ঢুকতেছে যখন সে প্রথমে চেক করে যে সেই যে পার্সনটা ঢুকছে তাকে কি অ্যাসাইন করা হয়েছে, সে ওপিএল অ্যাসাইন করা থাকলে সে পিএলপিজি ওসিএল দেখেই না কিছু কোনো কিছু, ফলে প্রথমে এক সেগমেন্ট হয়ে গেল। তারপরে হচ্ছে কাস্টমার টাইপ ধরে দিল, এরপরে হচ্ছে ওই কাস্টমার টাইপও মনে করেন তার আন্ডারে দুটো কাস্টমার টাইপ আছে, সে বিটুসি দেখে আর বিটুবি দেখে, কথার কথা, আরেকজন আবার অন্যটা দেখে। এখন একজন আরেকজনটা ডাটা দেখলে তো ডাটা কম্প্রোমাইজ হয়ে যাবে। পরে ঢোকার সাথে সাথে ওই পার্সন ধরে তার যে রেসপন্সিবিলিটি লিস্ট আছে সেইটার অনুযায়ী তার জিনিসগুলো আবার ওই কাস্টমারের এগেইনস্ট আবার যেগুলো আছে সেই জিনিসগুলো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে হচ্ছে ভেরিফিকেশন, যাতে করে হচ্ছে একজনের সাথে আরেকজনের কনফ্লিক্ট না করে। তো কন্ডিশনের উপর ডিপেন্ড করে সবকিছু অটোমেটিক ফিল্টার হয়ে ডেটা শো করলেই হয়ে যাবে। এটা আসলে ডাইনামিক করলেই এটা রাইট হ্যাঁ, আমরা ডাইনামিক করবেন এবং এপিআই বেস টোটাল জিনিসটা হবে, যাতে করে আপনি যে আমার মুখ্য যেটা বললো যে 30টা লিস্ট আছে, 30টা লিস্ট আমরা দিয়ে দিব, এমন ভাবে আমরা একটা লিস্ট করে দিব, একটা ভিউ করে দিব, যেখানে আপনি এপিআই তে কল দিবেন, যাতে একটা রিফ্রেশ করলে আপনার রিফ্রেশ হয়, যাতে করে প্রোডাক্ট ডাউন করে আবার একটা নতুন না করতে হয়। রাইট হ্যাঁ, কাস্টমার তাই প্রতিদিন কাস্টমার আসবে, আপনি রিফ্রেশ দিবেন, অটোমেটিক চলে যাবে। ম্যানুয়াল করলেই প্রবলেম, সবকিছু তো ম্যানুয়ালি করা পসিবল হবে না। সেটাই, মানে আমরা এইখানে এক্সিস্টিং জি, কোনো ডাটা এন্ট্রি করতেছি, হ্যাঁ, সেটা ওরাকল হতে পারে, সেটা আমাদের এখানে আরো অ্যাপস আছে 2-3টা, সো বা আপনার ওখানে বা যেটা আমরা চুজ করব, কোনো ডাবল এন্ট্রি করব না। ওকে, হ্যাঁ, মানে ধরেন একটা অর্ডার এন্ট্রি করছি,
ওই অর্ডার আবার আরেক জায়গাতে যে এন্ট্রি করবে না, এটা করবে না। ওকে সে মাস্টারের একবার কষ্ট করবো। মাস্টার জায়গায় কোনো এক্সিস্টিং আমরা যেগুলো রান করতেছি সেগুলো সেম প্যাটার্নে। ওকে কারণ আমাদের এখানে টোটাল যদি আমরা ধরি আমাদের ইউজার না মানে রিকোয়ারমেন্ট হচ্ছে প্রচুর আছে, কিন্তু প্রত্যেকটা রিকোয়ারমেন্টের আমরা সেট আপ করি ওয়ান টাইম। ওকে একবার এটা ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশনের প্রবলেম হলে সলভ করবো, কিন্তু এরকম না যে ডাবল ডাবল এন্ট্রি করবো। বুঝতে পেরেছি। আমরা ডাবল এন্ট্রি কোনো জায়গাতেই রাখি না। গ্রেট। ভুলের শোগুলো থাকে সেটাই Manual আবার থেকে যাবে। দুই জায়গায় কিন্তু মিলাইতে হবে। হ্যাঁ দুইটাই মিলাইতে হয়। ওটা আপনার ম্যানুয়ালি থেকে যায়। আচ্ছা আপনাদের হচ্ছে অর্গানাইজেশনের স্ট্রাকচার আপনারা মেনশন করছেন যে 4-5টা লেয়ার আপনার এখানে আছে অর্গানাইজেশনের স্ট্রাকচারে আর কি আপনার কি বলে হায়ারার্কি আর কি এই 4-5টা এটা তো আসলে বাড়বে তাই না 8-10টা হয়ে যেতে পারে এটা বাড়বে, কোন জায়গাতে কমবে, এটা ডিপেন্ড করবে চ্যানেল যেই আপনার হচ্ছে 13টা যে চ্যানেল বললো ভাই, ওই চ্যানেলের উপর। কোন চ্যানেলে 4টা লাগছে, কোন চ্যানেলে 3টা লাগতেছে, এটা ডিপেন্ড করবে ওই চ্যানেলের উপর। নতুন চ্যানেল আসছে তাহলে আবার করতে হবে। ওকে ঠিক আছে আমরা তাহলে এখন ইয়েতে আসি আমরা একটা ওভারঅল আসলে একটা সিনারিও বুঝতে পারলাম এখন আপনার আপনি যে ফিচারগুলো বলছেন জিও হায়ারার্কি কনফিগারেশন এইটা আসলে বলতে আপনি কি চেয়েছেন এখানে যে হায়ারার্কি কনফিগারেশন বলতে জিও হায়ারার্কি আমাদের যে সেলস টিম বা যে কনসার্ন ডিপার্টমেন্টে কাজ করবে, ধরুন আমি যদি একটা এমডিও চিন্তা করি, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার একদম রুটে কাজ করতেছে, তার উপরে হয়তো ওই ক্লাস্টারের একজন সিনিয়র থাকতেছে, তার উপরে হলো ডিস্ট্রিক্ট একজন সিনিয়র থাকতেছে, তার উপরে হলো ন্যাশনাল একজন থাকতেছে। তো এইটা জিওগ্রাফিক্যালি আমাদেরকে এটা কি বলে ম্যানেজমেন্ট থাকতে হবে। অর্গানোগ্রাম টাইপের এটা অরণ্যগ্রাম ঠিক না, এটা এই কারণে দেওয়া হয়েছে আমরা একটা কন্ট্রোল মেকানিজম হয়তো ওই ডকুমেন্টে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের একটা কন্ট্রোল আনতে হয়। কন্ট্রোলটা এরকম প্রাইস কালকে বাড়বে বা কমবে, আজকের রেটটা কম আছে, এটা যখন জানে ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে হোক অন্য যে কোনো চ্যানেল থেকে হোক অর্ডারের পরিমাণটা অনেক বেড়ে যায়। আমার একটা প্লান্টের প্রোডাকশন ক্যাপাসিটি ধরে নেন যে 300 মেট্রিক টন পার ডে, ওইখানে তখন অর্ডার চলে আসলে 1000 মেট্রিক টন। 1000 মেট্রিক টন তো আমাদের দ্বারা সার্ভ করা সম্ভব না। তো ওই জিও লোকেশন অনুযায়ী দেখা গেছে আমরা একটা কোটা সেট করতে পারি, যেন আমরা 200 কোয়ান্টিটি দেবো। আবার আমার কাছে স্টক ন্যাশনাল স্টক লিমিটেড, টোটাল ন্যাশনাল ডিমান্ড হলো 3000 কোয়ান্টিটি, আমার ক্যাপাসিটি আছে হলো আমার স্টক আছে 600 কোয়ান্টিটি, 600 আমার নেশন ওয়াইড ডিস্ট্রিবিউট করতে হবে। এই কন্ট্রোলগুলোর জন্য আমাদেরকে জিও অর্গানোগ্রামটা সেট করতে হবে এবং সেই হিসাবে ফেন্সিংটা দিতে হবে। এটা টপ টু বটম হইতে পারে, বটম টু টপ হইতে পারে। ওকে টেরিটরি বুঝলাম, টেরিটরি বুঝতে পারছি। রুট কনফিগারেশন আপনাদের রুট ম্যানেজমেন্টটা কি রকম? রুট ম্যানেজমেন্টটা হবে একজন এমডিও থেকে শুরু করে একদম পুরো টিমটাই প্রতি মাসের শুরুতে তারা একটা রুট প্ল্যানিং সাবমিট করে। ওকে তার আপনাদের জেসি তার জেডি অনুযায়ী জানিস ইয়া প্ল্যান বলে যে জেসি প্ল্যান ওইটার সাথে এটা রিলেশন আছে। আচ্ছা এখন ধরে নেন আমি মাহফুজ ডিক্লেয়ার করলাম আমি গুলশান 2 এর থেকে আমি মহাখালী এই যে রাস্তাটা আছে এটা হলো আমার রুট প্ল্যানিং এ। এবার রাস্তার সাথে কানেক্টেড অনেকগুলো রাস্তা আছে, আমি যখন যেখানে মুভ করব যে ডেটে যেভাবে টাইম দিছি আমি এ বি সি ডি লোকেশনের যে সমস্ত ডিস্ট্রিবিউটর আছে বা রিটেলার আছে সবগুলো আমার কাছে জিপিএস মানে ওদের ল্যাটিটিউড লঙ্গিটিউড আমার কাছে আছে। আমি আপনাকে দিয়ে দিব এরকম ধরে নেন যে ৬৪,০০০ বা ৬৫,০০০ ডেটা দিয়ে দিব, আপনি প্রত্যেকটা লোকেশনের ডেটা একদম পিন পয়েন্টে মার্ক করে দিবেন। ও যখন যেখান থেকে যাবে সেই অনুযায়ী এই রুট প্ল্যানিংটা ম্যাচ করা হবে। যদি কোনোটা এ থেকে সি তে চলে যায়, বি যদি গ্যাপ হয় ওই বি এর নোটিফিকেশন তাকে দিবে এবং এটা তার হায়ারার্কিতে সাথে সাথে নোটিস করবে। তার রুট প্ল্যানিং এ এটা ছিল বাট সেটা স্কিপ করে গেছে। 2 নম্বর অনেক সময় এমার্জেন্সি বেসিসে তাদের রুট প্ল্যানিং চেঞ্জ করতে হয়, এটার জন্য একটা অ্যাপ্রুভাল হায়ারার্কি ওরা এখন মেইনটেইন করে, সেটা আপনাকে করে দিতে হবে। হঠাৎ করে বললো যে একটা মিটিং এর জন্য কল করলো, অথবা ইমার্জেন্সি কোনো একটা ডিস্ট্রিবিউটরকে মিট করতে হলো, বা একটা ভ্যালুয়েবল কাস্টমারকে কোনো একটা প্রবলেম হচ্ছে তার ওইখানে যাইতে হচ্ছে রুটে অর্ধেক কাজ করার পরে। হ্যাঁ, তো এই ইয়াগুলা মানে রুট প্ল্যানিং এর মধ্যে আমরা যেন এইগুলো করতে পারি বা এই ফ্যাসিলিটিগুলো থাকে।
রুট প্ল্যানিংটা কি ডেইলি হবে নাকি মান্থলি উইকলি যে কোনো স্কেলে? এটা ইয়া হবে, মানে ডাইনামিক হবে। এটা যেন কোয়ার্টারলি করা যায়, এটা যেন মান্থলি করা যায়, এটা যেন উইকলিও করা যায়। সাধারণত মান্থলি হয় এটা, কিন্তু উইকের মাঝখানে চেঞ্জ হতে পারে এবং এটা এক্সেলে যাতে অ্যামেন্ডমেন্ট হয় আর কি। মানে প্ল্যানিংটা কি আপনারা দিবেন নাকি না, এইটা ফাংশনাল টিম দেয়। এটা হচ্ছে যে দুই রকম হবে। একটা হচ্ছে ম্যানুয়াল, আমরা হচ্ছে ধরুন আমি এমডিও, আমি একটা রুট প্ল্যান করছি আমার বেসড অন মানে আমার প্রিভিয়াস প্ল্যান অনুসারে, যে আমি এই রুটে যাবো একদিন, এই রুটে একদিন যাবো, এইভাবে করে 30 দিনের ডাটা দিছি। এটা আবার অ্যাপ্রুভ করে, ধরুন আমার ইমিডিয়েট বস, তার বস, এভাবে করে অ্যাপ্রুভ করে। সেই অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ অনুসারে ডাটা পেলো, সিস্টেম সাজেস্ট করবে যে এই রুটের, আমি যেহেতু রুটের সেকেন্ডারি সেলস পাচ্ছি, ওখানে একটা টার্গেট আছে। লেটস সে আপনার টার্গেট হচ্ছে ওই রুটের জন্য হচ্ছে পার ডে 100টা সিলিন্ডার, 100-র বেশি সেল হচ্ছে, তাহলে ওই রুটে কি আমি ভিজিট করতে তাকে পাঠাবো যদি তার প্ল্যানে থাকে? না, সিস্টেম আমাকে ইন্ডিকেট করবে এই রুটে যাওয়ার দরকার নাই, বরং একটা আরেক রুটে যেখানে 100 পিস সিলিন্ডার ডেলি সেল হওয়ার কথা, ওই রুটে এখন সেল হচ্ছে ধরেন বিলো 100, 10টা 15টা 20টা করে সেল হচ্ছে, তাহলে ওখানে আমি ডেভেলপমেন্টের জন্য 2 বা 3 বার পাঠাবো। সো সিস্টেম আমাকে সাজেস্ট করবে, কিন্তু ম্যানুয়ালি উনি আগে ওনারটা সিলেক্ট করবে। সিস্টেম উনি যখন আবার যাবে, সিস্টেম নোটিফাই করবে তার ইমিডিয়েট বসকে বা সেলস পারসনকে যে এই রুটে যাওয়ার দরকার নাই, বেসড অন ডাটা থেকে। মানে আমি এখানে আর্টিফিশিয়াল কিছু নেবো না, বেসড অন ডাটা। ওকে। মানে আপনি চিন্তা করেন আমাদের টোটাল এখন টোটাল রিটেলার কত আমাদের এই ডিস্ট্রিবিউটর 300 প্লাস 400 কম। সো আমি 400 ধরলাম একটা কোম্পানির, সো আমি যে দুইটা কোম্পানি রিটেলার আসলে এখন হচ্ছে 35-40 হাজার, 35-40 হাজার। সো টোটাল হচ্ছে আমার মিনিমাম 4টা থেকে 5টা করে রুট আছে একটা ডিস্ট্রিবিউটরের, তাহলে হচ্ছে 500 হলে একটা কোম্পানির আমার হচ্ছে 500 × 4 মানে হচ্ছে 2000, আর একটা কোম্পানি আমি প্রিমিয়ার পেজে চিন্তা করি 2000, শুধুমাত্র এটা একটা সেগমেন্টের। আবার হচ্ছে B2B B2C ভাবে চিন্তা করলে টোটাল আমার মোটামুটি 3 থেকে 3500 রুট হবে। 3 থেকে 3500 রুটকে ভিজিট যে করে আমাদের টোটাল যে এই আপনার এইগুলা রুট ভিজিট করে, মানে অ্যাকচুয়ালি রিটেলারকে ভিজিট করে। সো এই ভিজিটের এখন আমাদের কাছে কোনো ডেটা নাই, ওই এক্সিস্টিং যে আছে এই আপনার হচ্ছে যে না ওই যে এমডিও আছে, এই দেখা যাচ্ছে যে যেটা আমরা প্রবলেম ফেস করতেছি, রুটে যাওয়া লাগবে। রুটগুলো ফিজিক্যালি যদি চিন্তা করেন, তাহলে কোনো একটা দুপুরের কথা চিন্তা করেন যে আমার 5টা দোকান আছে, উনি টাচ না করে সরাসরি চলে গেল, নিচে নামে আর করলো না, একটা বাজার স্কিপ করলো। সো আমার আসলে সিস্টেম আমাকে ওই জায়গাগুলো থেকে সাপোর্ট দিবে যে এই রিটেলারে মানে যাওয়া উচিত, এখানে যাওয়া উচিত না, হ্যাঁ, বেসড অন সেলস। বেসড অন সেলস? এবং প্রত্যেকটা রুটের আপনার হচ্ছে টার্গেট থাকে, এই টার্গেটগুলোও ওই ডিস্ট্রিবিউটরের আন্ডারে যে 5টা রুট আছে, ওনার ধরেন টোটাল ট্রাক যায় যেহেতু ওনার একটা কস্টিং আছে। সো ওনার টার্গেট একটা থাকে যে আমার এই ট্রাকটা টোটাল যাওয়ার পর 50টা ধরেন হবে, মানে 50 টাকা খরচ, ধরেন 2000 টাকা খরচ হবে টোটাল। তো ওনার টার্গেট থাকবে যে এখানে আমি এই টাকা তুলতে গেলে আমার দেখা যাচ্ছে যে লেটসে 50টা সিলিন্ডার সেল করা লাগবে পার ডে। তো উনি 50টা সিলিন্ডারের বেশি পেলে ওটা রুট আমি ধরেন ভালো, এই কন্ডিশনগুলো আমরা দিয়ে দেবো, বা যে টার্গেটগুলো আমরা দিয়ে দেবো, বা ওই ডিস্ট্রিবিউটর যাতে তার রুটের ডাটা ইনপুট করতে পারে ওইগুলো আমরা ব্যবস্থা আপনাদের কাছ থেকে করে নেবো। মানে সিস্টেম হেল্প করবে। 3000 রুটের ডাটা তো ম্যানুয়ালি হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। এমন এক সময় আসবে যে আমরা সিস্টেম থেকে যে রুটগুলোতে নর্মাল সেল হচ্ছে ওগুলো তো পাঠাবোই না, কারণ প্রত্যেকটা রুটে পাঠাতে গেলে তার টিএডিএ কোম্পানিকে দেওয়া লাগবে। সো আমার যে রুটে সেল ভালো হচ্ছে ওই রুটে আমার ভিজিটারই তো দরকার নেই, তার মানে আমার কস্টিং বেঁচে গেল। সো এই ডাটাগুলো আমরা আসলে সিস্টেমে ইনকর্পোরেট করবো। এখানে আমার একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ওই সিকোয়েন্স কি দিবে ওরা, যে রুট প্ল্যানটা দিচ্ছে ওরা, রুট প্ল্যান তো হচ্ছে আমি রুট দিয়ে দিচ্ছি, ওটার আন্ডারে যে রিটেলগুলো আমি ভিজিট করবো, কোনটার পর কোনটা যাবে এটা তো ওরা দেওয়ার প্রয়োজন নাই মনে হয়, এটা তো নেটওয়ার্ক থেকে লোকেশন পেয়ে যাচ্ছে, সেটা থেকে সিস্টেম অটোমেটিক দেখাবে। উনি ধরেন এমন হইতে পারে না যে একটা নতুন এমডিও আসছে, তার আগে ওই রুটে কোনদিন যায়নি, তার মানে পায়ের চিহ্ন পড়ে না, তো সে কিভাবে যাবে? সিস্টেম তাকে বলবে যে 10 মিটার দূর আর একটা রুট আছে, দেখবে। তো এইভাবে সে আগে থেকে জানতে পারবে। জি, বুঝতে পেরেছি। আর ওই আরেকটা জিনিস ভাই বলেছে হচ্ছে যেটা ডেভিয়েশন থাকবে, যেটা দেওয়া থাকবে, এর বাইরে যদি অন্য কোথাও যেতে হয় ওই কেসে হচ্ছে অ্যাপ্রুভাল নিয়ে তারপর যেতে হবে। এখন না, অ্যাপ্রুভাল মাহফুজ ভাই অ্যাপ্রুভাল বলেনি, মানে মাহফুজ ভাই যেটা বলছে যে ধরেন এ থেকে বিয়ে যাওয়ার কথা, সে থেকে বিয়ে যেতে গেলে আমার শর্টেস্ট একটা রুট আছে যেটা আমরা জানি আগে থেকে ডিফাইন করে দিছি এবং সিস্টেমও এটা ডিফাইন করে দিছে, বাট উনি ওনার প্রয়োজন ছাড়া অন্য দিক দিয়ে গেছে।
সো ওইখানে তো আমার অন্যদিকে গেলে মানে কি খরচও আমার বেশি হয়েছে, যদি আমার মোটরসাইকেল তাকে আমি তেল দিই তাহলে তেলের খরচ বাড়ছে। রাইট। সো ওই জায়গাগুলো যাতে মানে সিস্টেমে তাকে নোটিফাই করে। না ভাইয়া আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে যে ইন কেস ইমার্জেন্সি কেসে অন্য কোথাও যাওয়া লাগতে পারে, আমার যে প্ল্যান ছাড়া অন্য যেখানে যদি আমি যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার সুপারভাইজার অ্যাপ্রুভাল হয়ে তারপর অ্যাকনলেজ করলে ওইটাই অ্যাপ্রুভাল আছে। ধরেন যে রুট প্ল্যান যে তার চেঞ্জ হচ্ছে, এটা ইনস্ট্যান্ট হতে পারে বা প্রি শিডিউল হতে পারে। ওকে প্রি শিডিউল হলে তো সে নেক্সট ডের আগেই অ্যাপ্রুভাল নিয়ে নেবে, আর যদি ইনস্ট্যান্ট হয় সে কাজটা করে ফেলবে, বাট ওইটার জন্য তো তার ওইখানে একটা ব্যাকলগ পড়ে থাকবে, তাই না? রাইট একটা আমি যদি ব্লকেজ বলি, ব্লকেজ থাকবে। হ্যাঁ, তার একটা জাস্টিফিকেশন কি, তার ওই রুট প্ল্যানটা কেন করতে পারেন না, ওইটা একটা অ্যাপ্রুভাল নেবে। যখন অ্যাপ্রুভাল আপনি পেয়ে গেলেন তার সুপারভাইজার থেকে, তখন ওই ইয়েটা ওইখানে ধরেন যে তার রিপোর্টে একটা রেড লাইন করে মার্ক দিয়ে দিলেন যে এটা চেঞ্জ হয়েছে এবং অ্যাপ্রুভাল এত তারিখে নেওয়া। এই কোশ্চেনটা আমি করলাম আসলে ওই কারণে যে আমরা যে সেলসটা দেখাবো যে আপনি এই রুটে যাচ্ছেন, এখন সেলসের জন্য আপনার ওখানে যাওয়া উচিত, কেপিআই হিট করবে না, এই কারণে আমি কোশ্চেনটা করলাম আবার রিপিট যে এটা কেপিআই এর সাথে রিলেশন আছে। হ্যাঁ, যে অটোমেটেড যেহেতু আমি চলে যাচ্ছি যে ওখানে একটা দেখবেন একটা ডাইনামিক কনফিগারেশনের কথা বলা হয়েছে। সো ওখানে ওইটার সাথে আমাদের এইরকম আছে ডাইনামিক ড্যাশবোর্ড। আপনি এভাবে চিন্তা করেন, এখানে গুলশান 1 থেকে গুলশান 2 আমার হচ্ছে 3টা রিটেলার আছে। জি। সো গুলশান 2 পার হয়ে নতুন বাজার একটা রিটেলার আছে যেটা এর রুটে না, আমাদের যে এমডিও গেছে ওনার রুটে না, ওটা আরেকটা এমডিও। আচ্ছা, এখন উনি গুলশান 2 পর্যন্ত গেছে, ওনার কাজ ডান, কিংবা ওনার অন্যদিকে রুটে যাবে, কিন্তু সিস্টেমে দেখাচ্ছে কোনো একটা ইমার্জেন্সি, যে ধরেন একটা রিটেলার ক্লেম করছে কোনো একটা ইনফরমেশন, বা অন্য কোনো রিটেলারের আগের একটা ইনফরমেশন ক্লেম করছে যেখানে আমি ওমেরার প্রোডাক্ট লেটস সে 10 দিন ধরে পাচ্ছি না। সো এটা একটা ক্লেম আকারে হ্যান্ডেল হয়েছে। এখানে যে সেলস অপারেশনের যে ম্যানেজার বা সাউন্ড এটা মনিটরিং করতেছে, উনি দেখতেছে যে একটা ওমেরার ডিস্ট্রিবিউটার ওনার কাছাকাছি আছে কিন্তু ওনার রুটে না। ওকে, সো উনি কি করবে, টেম্পোরারি রুটটা ডাইভার্ট করে দেবো ওনার, যে ওনার নেক্সট ডে এই কামাল আতাতুর্কের দিকে না যেয়ে ওনাকে নতুন বাজারে যাওয়া লাগছে, ওখানে ইনফরমেশন উনি ডেভেলপমেন্ট করে আসবে, সাক্ষাৎ করে আসবে, কোনো কি প্রবলেম আছে এটা জেনে আসবে। এই যে এক্সেপশনগুলা, আমি তাহলে কি হচ্ছে কোম্পানির যদি ওইটা টাচ করতে যে আমি 10 দিন পরে যাই, তো ওই যে XYZ নতুন বাজারের যে রিটেলারে আমি এটা ইমিডিয়েট তাকে প্রম্পট সাপোর্ট দিতে পারছি। সলিউশন হলো সেম কস্টিংয়ে। ওখানে যাইতে গেলে আমার দেখা যাচ্ছে যে 2000 টাকা বিল হতো। সো এই যে 2000 টাকা বিল হেড অফিস থেকে একজনকে যাওয়া, কিংবা অন্য রুটে উনি 10 দিন পরে যাবে, 10 দিন ওয়েট করা, 10 দিন ওনারা বিক্রি করবে না। আর এই প্রোডাক্টটাই এমন একটা প্রোডাক্ট, আপনি যদি একবার চেঞ্জ করেন, ধরেন ওখানে রিটেলারে 10 দিন ধরে পাচ্ছে না প্রোডাক্ট, তাহলে ওই রিটেলারের আন্ডারে যে ইন্ড ইউজারগুলো আছে উনি তো যাবে। এখানে তো এরকম লয়াল কাস্টমার নাই যে ওমেরা না পেলে অন্য কিছু নেবে না। তো উনি কি করবে, ওই জায়গা থেকে অন্য কোনো সিলিন্ডার নিয়ে নিল। তো ওই সিলিন্ডার না মানে কি, ওই কাস্টমারটাকে আমি অ্যাটলিস্ট 6-7 মাসের জন্য হারাই ফেললাম। কিভাবে, ধরেন উনি বসুন্ধরার গ্যাস নিয়ে গেছে। সো বসুন্ধরার গ্যাস নিয়ে যাওয়ার ফলে পরবর্তী যখন রিফিল করতে আসবে, মানুষ ট্রাই করে যে বসুন্ধরায় ওকে আবার দিবে, সিলিন্ডার চেঞ্জ হয়ে গেছে। সো আমি কাস্টমারটা কিন্তু একদিনের জন্য না, এমন হতে পারে লং টার্মের জন্য হারাই দিছি। এর কারণে কোনো যদি স্টক রিলেভেন্ট, ওইটা ডিপেন্ড করবে তার মেসেজের উপর। যদি মেসেজ দেখে নর্মাল, তাহলে আমি তাকে পাঠাবো না। যদি হয় তাহলে ইমার্জেন্সি পাঠাবো। কারণ আমাদের টার্গেট হচ্ছে, এই যে আমরা যা এতক্ষণ কথাবার্তা বলছি, আমার কিন্তু কোনো বেনিফিট নাই রিটেলারকে হ্যান্ডেল করে, শুধু তার ডাটা নিতেছি। আমি তো টাকা কিন্তু 100% পেয়ে যাচ্ছি ডিস্ট্রিবিউটরকে সেল করে। এখন ডিস্ট্রিবিউটরের সেল হোক আর না হোক আমার তো অসুবিধা নাই, কিন্তু আমরা কেন ডিস্ট্রিবিউটরের সেল করা না ব্যস্ত, আমার সেল করার চেয়ে ডিস্ট্রিবিউটরের সেল করা না ব্যস্ত। কারণ কি, ডিস্ট্রিবিউটরের সেল হলে প্রোডাক্ট আমার কাছ থেকে নেবে, ওমেরার প্রোডাক্ট তো অন্য কেউ সেল করতে পারবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে, রিটেলার বিজনেস করে খুব ছোট আকারে, ধরেন মুদি দোকানদার কিংবা একটা চায়ের স্টলার, 3-4টা ম্যাক্সিমাম সে পুঁজি লাগাইছে 2000-3000 টাকা। উনি যদি এই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ইনভেস্ট করে কিনে উনি বিক্রি করবে ইয়ানি হোক। আমাদের টার্গেট থেকে ইয়ানি হোক প্রোডাক্টটাকে রিটেলারের কাছ পর্যন্ত অনবোর্ড করে দেওয়া। তাহলে বাই ডিফল্ট সে 3000-5000 টাকা ফেলে রাখবে না, সে বিক্রি করবে। আর সে বিক্রি করলে আবার ডিস্ট্রিবিউটরের কাছে নেবে, ডিস্ট্রিবিউটর বাই ডিফল্ট সেল পারবে। সো এই জায়গাগুলোর জন্য আমাদের একটু রোবাস্ট, মানে নর্মাল এর চেয়ে বাইরে চিন্তা করে একটা সলিউশন বানাতে হবে। মানে আপনি এই যেগুলো আপনাকে বললাম, এগুলো বিজনেস টিম আপনাকে আরো হয়তো ডিটেলস বলবে, কিন্তু এই জিনিস তো আর আপনার বিআরটি ডকুমেন্টে লেখা সম্ভব না। হয়তো হেডিংটা আপনাকে বলতে পারি, যাতে আমি দেখে, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এটা দেখে আপনি কোনো কোয়েরি করলেন, আমাদের তখন ওই প্রসেসগুলো আপনাকে বলতে পারবো।
আমরা রুট নিয়ে অর্গানাইজেশনের স্ট্রাকচার নিয়ে আমরা একটা জায়গায় আসছি। আপনাদের টোটাল টেরিটরি কতগুলো আছে এরকম টেরিটরি? এক্সিকিউটিভ আমাদের মানে ব্লক ব্রড লেভেলে 17টা 16-17টা এরকম আছে। টেরিটরির নিচে কি ডিরেক্ট রুট নাকি এরিয়া জোন এরকম কিছু? এরিয়া জোন না এরিয়া জোন সবই আছে, বাট এটা আসলে কখনো কমে কখনো বাড়ে, হ্যাঁ কখনো কমে কখনো বাড়ে। আগে ছিল হলো 15টা, সেখান থেকে আসছে 16টা, তারপরে এখন হচ্ছে 17টা, আবার দেখা যাচ্ছে এটা 16টাতে চলে আসছে। একটু বাড়ে কমে মার্চ হয়, যে ওটা সমস্যা নেই, গাজীপুরের একটা অংশ ইয়ে হয়ে ঢাকা একটা বলেন যে নগরে আপনাদের এই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যে হায়ারার্কি, এই হায়ারার্কিতে কয়টা আপনার হচ্ছে ইয়ে আছে কি বলে মানে এই ধরনের জোনিং আছে আর কি, লোকালাইজেশন আছে, যেমন ধরেন আপনার প্রথমে থাকবে হচ্ছে আপনার ডিভিশন থাকতে পারে মনে হয় 5টা আছে, 5টা। 5টা আছে না? 5টা, আবার এটা হচ্ছে মাঝে ওই যে আবার বললাম যে বিটুসি Delegation ম্যাক্সিমাম করে- বলতেছি 5টা, একজন আবার 2টা দেখায় তখন ওইটা ইয়ে করে। আবার আরেকজন বলতেছে না আমি এত ভাগ করতে পারবো না, পুরো বাংলাদেশ 2 ভাগ, ওইটা আর ওইটা। এটা ডিপেন্ড করবে পুরোটাই ডাইনামিক। ওই যে আগে ঢাকায় একটা ছিল, চ্যানেলের- এখন চ্যানেলের 2টা উপরে করছে। চ্যানেলের উপর depend করে। ধরেন ভাই যেটা বললো যে চ্যানেল হচ্ছে আগে ভেরি ঢাকায় একটা ছিল, তাহলে আমার হ্যাঁ। ফুল ডিস্ট্রিবিউট পরে ঢাকাকে 2টা সেটাই তো করছে। প্রয়োজন। এখন ঢাকাকে 4টা করছে, নদীর ওই পার বানাইছে, এদিকে গাজীপুর মানে এটা হচ্ছে ম্যানেজমেন্ট এক এক সময় একটা চায় আর কি। আসলে পুরোটা ডাইনামিক। আবার একটা গ্যাপ, দুটো গ্যাপ মার্কেট নিয়ে ছোট আরেকটা ইয়া তৈরি করে, ওইখানে একটা এই নাম দিয়ে দিবে। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা এগুলো একটু পুরোটাই ডাইনামিক থাকলে আপনার এগুলা সুবিধা জোন হবে। বলেন, হ্যাঁ। এরিয়া বলেন, ডিভিশন বলেন, ডিস্ট্রিক্ট বলেন, সেগুলো নিজে মতো করে নেওয়া যাবে। আচ্ছা, এই সেকশনটা আপনাদের কোনো প্রশ্ন আছে এই সেকশনে? লাইভ জিপিএস ট্র্যাকিং বলতে ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং নাকি? ওই যে মুক্তার এক্সপ্লেন করছে, আমরা ব্রোবিট থেকে যে সলিউশনটা ইউজ করতেছি ওইটার সাথে আমি আপনাকে ইন্টিগ্রেশন করার জন্য বিটিএসএন না, এমনি আপনার ফিল্ড ফোর্স ফিল্ড অফিসারের লাইভ জিপিএস ট্র্যাকিং ফোনেরটা ও আচ্ছা, এটা এটা কি? আমি অ্যাপসটাকে ট্র্যাক করব। ওকে, নয়তো আপনি root plan- ডিভাইসটাকে ট্র্যাক করবেন। হ্যাঁ, রুট প্ল্যান নিতে পারবো না তো আমি। এটা কি Root plan মানে এর সাথে আপনার একদম data- ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং মানে 24/7 আপনার লোকেশনে থাকবেন এরকম, নাকি জাস্ট শুধু অ্যাক্টিভিটি না, গুলো? 9টা থেকে 8টা, রাতের 8টা, এই টাইমটা হলেই হবে। আপনার কত সেকেন্ড পর ডেটা দরকার? ডেটা আমার রিয়েল টাইম আসতে হবে, যেখানে গ্যাপ পড়বে নেটওয়ার্ক থাকবে না, সেটা আমরা পরবর্তীতে ইয়ে করে নেব। সেম থাকবে, যখন ও নেটওয়ার্কের মধ্যে আসবে তখন যাতে পাওয়ার পেজ করবে। অথবা এখানে নেটওয়ার্ক কাভারেজের যে নাই সেটার একটা ব্লগ আমরা যেন নিতে পারি। এটা সে বুঝবে না, বাট আমাদের ব্যাক এন্ডে থাকতে হবে গ্যাপটা কেন পড়ছে। হিউজ একটা ডেটা হবে যখন আপনি মানে 3 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর ডেটা নিবেন। হ্যাঁ, আপনি যদি রিয়েল টাইম না করেন তাহলে ধরেন আমি যে 10 মিটার দূরে আরেকটা ইয়ে আছে, আমি তাহলে ডাটা নাই নিলাম, হ্যাঁ ওটা পরে আসছে, কিন্তু সে কিভাবে জানবে যে আরেকটা রিটেলার আছে সামনে? ইভেন অনেক নতুন জয়েন করানো হয় না, ওদের তো রুট আসলে এভাবে চিনানো যায় না, হাতে ধরে তো চিনানো যায় না। তো জিপিএস দেওয়ার এটা করার কারণে এটা তাকে তার টেরিটরিটা বলে দেওয়া হবে, রুট প্ল্যানিং সে দেখতে পারবে, একদম তার সামনে ম্যাপটা ভিজিবল হবে, যে আমাকে এখান থেকে তাকে শিখাই দিবে, আমরা যেটা চাচ্ছি তাকে শিখাই দিবে যে এইখানে তোমার কাস্টমার আছে, এইখানে তোমার কাস্টমার আছে। হ্যালো, ইন ফিউচার আমরা যেটা করব, ওই কাস্টমারের এখানে ওই যে সিআরএম যেটা দিবেন সেখানে আগের যে রেসপন্সিবল ছিল তার যে কনভারসেশন গুলো ওইখানে আমরা রেখে দিব, পুরাতন যে আছে সেজন্য হিস্ট্রিটা দেখতে পায়, দেখতে পারে। তার জন্য কাজ করতে সহজ হয়। সহজ হয়। এই ধরনের কিছু পরবর্তীতে আমরা আবার এই ভ্যালিডেশন গুলো করব। এক নম্বর আপনি অফিসে আসেন, মোবাইল হাউস তাদের ফোন ডিভাইসগুলো আপনাদের থেকে ওনাদের ডিভাইসে থাকবে না, পার্সোনাল ডিভাইস। ফোন তো অফিস থেকেই দেয় বেসিক্যালি। আপনাদের ডিভাইসের কনফিগারেশন কি মোটামুটি ভালো? যেহেতু লোকেশন নিয়ে কথা বলছি আমি একটু জেনে নিই আর কি। এখন না, মিনিমাম এটা- যেটা নেয় 4GB RAM এরটাই নেয়। মিনিমাম 4 মোবাইল কি 4GB? না, এখন তো জিপিএস ইউজ করছে। হ্যাঁ, সো এটা কারেন্টলি হচ্ছে বলে আমরা আমাদের ধরে যে apps রাখতে আছে পারি যে, হ্যাঁ। সেটাতে জিপিএস ইউজ করতেছে। এখন ধরেন কোনো কারণে আপনার যে সিস্টেম আপনি যেটা সাজেস্ট করতেছেন সেই সাজেশনটা আপনি আমাকে এতে দিয়ে দিতে পারেন, এই আমার এই- আপনার address দিয়ে দিতে পারেন। এটাতে কিন্তু আবার ব্যাটারি এই কনফিগারেশন লাগবে না, ও পাওয়ার ব্যাংক দেওয়া হয়। কারণ আপনি বললেন আপনারা কি লাইভ জিপিএস ট্র্যাকিং করছেন অলরেডি হুম। আপনাদের অন্য একটা সিস্টেমের থ্রুতে? হ্যাঁ, না, লাইভ এই সেলসকে একটা ইয়ে ফুল হ্যাঁ জিপিএস ট্র্যাকিং হচ্ছে, মানে ওর ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং একটা লেভেলে হচ্ছে আর কি। ব্যাকগ্রাউন্ড বলতে কি আমি বলি, ওর অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য আমাদের ওই যে রিটেলার সবগুলো যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটা লংচিউড ল্যাটিটিউড সিস্টেমে রেকর্ডেড, ওটার 10 মিটারের মধ্যে সে যখন যায় তার অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হয়, ঠিক আছে? তার এবং সারাদিন সে যে ঘোরাঘুরি করে সেটার পিচ ম্যাপটা দেখায় আমাদের, যে
কি কোথায় কোথায় সে গেছে এটুকু হচ্ছে ম্যানেজ আচ্ছা করা এইখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে আমি একটু বলি, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিংটা হচ্ছে আপনার ও আচ্ছা, তাকে always হচ্ছে আপনার post ট্র্যাক করবে। হতে থাকবে। একটা হচ্ছে আপনি সফটওয়্যারে ঢুকবেন, যত অ্যাক্টিভিটি করবেন তখন ম্যাপ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিংটা চালু হবে। হ্যাঁ। আর আপনি ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং রেখে দিবেন, ট্র্যাকিং হতেই থাকবে হতেই থাকবে হতেই না থাকবে। তাকে অফ টাইমে তো তো আসলে আপনাদের প্রয়োজন নেই, তাই না? আপনার জাস্ট অ্যাক্টিভিটি ট্র্যাকটা থাকলেই হলো, আর এটা তাই না? ইলিগ্যাল আমার মনে হয়। না আমার না অফিসের সিম ইলিগালের মধ্যে পড়বে না, কারণ অফিসের ফোন তো তাকে দেওয়াই হচ্ছে এই কাজ। কিন্তু অফিসের টাইম তো তোমার না আমি তার শুধু অ্যাপসের আমার অ্যাপসের রিলেভেন্ট ডেটা নেবো, আমি আদার সেটাই ভাইয়া বলতেছে যে অ্যাপসে ঢুকলে তখন ওই ওই লোকেশনটা না অ্যাপসে যদি না ঢুকে থাকে না না তাহলে তো আমি লোকেশনের ডেটা পাবো না তখন দিনের বেলাও তখন তো আমার কন্ডিশন না 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 সেটাই আর কি বলছে, মানে হচ্ছে লোকেশন তো অ্যাপস ওপেন করলো না, এখন দেখা যাচ্ছে যে সে আপনার ব্যাকগ্রাউন্ডে ধরেন অ্যাপটা আছে, হ্যাঁ। কল্পনা করেন অ্যাপটা আপনি ওভারটা চালু করে ব্যাকগ্রাউন্ডে রেখেছেন, অ্যাপ কিন্তু চলতেছে ভিতরে ভিতরে, মুভমেন্ট কিন্তু করতেছে। না সেলস অ্যাপ তো চলে, Sales app চলবে, আমরা- সেলস অ্যাপ হ্যাঁ, চলবে। সেটাই বলছিলাম এখন ওইখানে আপনার আপনি স্ট্যান্ডার্ড যতগুলো সলিউশন দেখবেন সেলসের, সেলস পিপলকে ট্র্যাকিং করার জন্য যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে ব্যাকএন্ডে আপনি সেটা করবেন, এবং সেজন্য ইচ্ছা করলে অ্যাপটা ডিলিট না করতে পারে, জিপিএস যেন ইয়া না করতে পারে, এগুলো পারমিশন আগে থেকে নিয়ে নেবেন আপনি। সে ইন্টারনেট বন্ধ করতে পারবে না, পাওয়ার অফ করতে পারবে না, যখন আপনি এটা ইনস্টল করবে, সে অ্যাপসটা ইনস্টল করবে তখন এখানে পারমিশনগুলো আপনি নিয়ে নেবেন, সে অ্যালাউ করতে হবে। মোবাইল যতক্ষণ অন আছে অ্যাপ ততক্ষণ রান রাখতে হবে। ভিজিট কনফার্মেশন বলতে কি বুঝিয়েছেন? সো এখানে ব্যাটারি ড্রেনের একটা ব্যাপার আছে। ওদেরকে আমরা এক্সট্রা পাওয়ার ব্যাংক দেই। হ্যাঁ, এই আগে একটা প্রজেক্ট ছিল, সবাইকে পাওয়ার ব্যাংক দেওয়া হয়েছে, সো ওইটা ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড, যদি এটার জন্য আবার পাওয়ার ব্যাংক তার প্রয়োজন হয় সেটা ম্যানেজ করবে। আচ্ছা আচ্ছা। আর ওইটা আপনার আমার কনসার্ন, আমরা আইটি বা আপনি আমার কনসালটেন্ট, সেইখান থেকে এই ব্যাকড্রপগুলো আগে আমরা ফেস করছি, সেটার জন্য পাওয়ার ব্যাংক প্রোভাইড করছি। তো সেলস টিম কোনোভাবে যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে, সেটার জন্য আমার যা যা করা দরকার টেকনিক্যাল সাইড থেকে আমরা সেটা করবো। ওকে গুড। ভিজিট কনফার্মেশন কি দিয়ে করতে যাচ্ছেন আপনাদের? সে ওই জায়গায় যে পৌঁছায় সেই লোকটার সাথে কনভারসেশন করতেছে, ম্যাপে তো আমি দেখতেছি যে আমার জিপিএস লোকেশন তার লোকেশন সেম, গ্রিন হয়ে গেল, তার মানে সে ওইখানে রিচ করছে। এইবার সে ওইখানে কত টাইম স্টে করতেছে, একটা টাইম আমি ওইখান থেকে পাবো, ডিউরেশন পাবো, এবং যার সাথে কনফার্মেশন করতেছে ওই স্টলে বা তার অফিসে গিয়ে সে কিছু ছবি পিক করবে। যেমন আপনি ওই রিটেল স্টক বা ডিস্ট্রিবিউটর স্টক কালেকশনের একটা ইনফরমেশন আছে, আমরা যদি একটা ডিস্ট্রিবিউটর বা রিটেল শপে কিউআর কোড দেই, বা আপনার যেভাবে ডাটা কালেকশন করাটা সহজ হয় আপনি আমাকে অ্যাডভাইস করবেন, আমরা কিউআর কোড দিয়ে চিন্তা করছি। ধরে নেন একটা রিটেল শপে অ্যাজ এ ওমেনার ডিস্ট্রিবিউটর বা রিটেলার তার একটা কিউআর কোড থাকবে, সে ওই কিউআর কোডটা স্ক্যান করবে, স্ক্যান করলে তার প্রোফাইলটা তার কাছে চলে আসবে। আসার পরে তার ওইখানে কি কি কোয়ান্টিটি আছে, সে কি কি প্রোডাক্ট আছে, ধরে নেন যে ওমেরা ছাড়াও বাইরের প্রোডাক্ট আছে, যতটুকু সম্ভব সে তার ইনফরমেশনটা নিবে, এবং কি কনভারসেশন হইলো আমাদের লিস্ট অফ কিছু ভ্যালু থাকবে, সেটার মধ্যে থেকেও সে দিতে পারে, আদার্সের যে সে তার কথাটা লিখে দিতে পারে, সাবমিট করে দিল, এটা একটা ইনফরমেশন আমার কাছে চলে আসলো, তার মানে কি সে ওটা ভিজিট করছে, কনফার্মেশন। এই ডাটাটা ম্যাচ করবেন কোথা থেকে? ও যে আমার ডিস্ট্রিবিউটর কিন্তু তার একটা সেল করতেছে তার রিটেলারকে, রিটেলার পয়েন্টে যেও সে কিন্তু তাকে সেল করবে, তার প্রোডাক্টে স্টক ড্রপ করবে এবং একটা সিলিন্ডার কালেক্ট করবে, এবং তার রিটেল হাউসে কি কি আছে তার একটা এন্ট্রি সে কালেক্ট করবে, একইভাবে ডিস্ট্রিবিউটর কালেক্ট করবে। এই যে দুইটা ইনফরমেশন, হ্যাঁ, সেম লোকেশন হইলে আমার সেলস পারসন আর ডিস্ট্রিবিউটরের ইনফরমেশন এটা ম্যাচ করবো, করলে পর ওইখান থেকে একটা ডেটা পেয়ে যাব, আর ভিজিটও অথরাইজ হয়ে যাবে। ওকে, আমরা এখানে ধরেন ফেন্সিং দিয়ে আমরা এটার অথেন্টিসিটিটা চেক করতে পারলাম উইথ ফেন্সিং দিয়ে, আর এভিডেন্স হিসেবে ছবি তো আপনার থাকছে এখানে, আরো কিছু আপনার এমনি টেক্সট ডেটা আপনার কাছে থাকবে এই সাথে সাথে আপনার ভিজিটের সময়। নিউ ডিসকভার একটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, ভ্যালু এডিশন ডকুমেন্টে লেখা আছে, তারপর আমি বলতে ভুলে গেছি। ধরে নেন যে তার যাওয়া আসার পথে নতুন কোনো রিটেলারের সাথে সে কথা বলছে, বা কোনো পিপুলের একটা সব ভিজিট করছে, সে ওইটা একটা এন্ট্রি দিয়ে রাখবে, পরবর্তীতে আমরা এটা নতুন করে যদি ইনকর্পোরেট করি বা অ্যাপ্রুভাল দেই, তার হায়ারকিতে অ্যাপ্রুভাল দেয়, ওইটা নতুন করে অনবোর্ড হবে, অনবোর্ডিং সিস্টেম। জিও ফেন্স রেডিয়াস টাইম স্ট্যাম্প সবই থাকবে এটার মধ্যে। আচ্ছা, আপনারা ডে স্টার্ট মিড ডে ডে এন্ড রিপোর্টিং, আচ্ছা এটা কি মানে
একটা ফিক্সড টাইম উইন্ডো নাকি এটা ইউজার ইনিশিয়েটেড কোনো কিছু আর কি আপনাদের? এটা কি রিপোর্ট ফিক্সড রিপোর্ট কোনো এটা? রিপোর্ট তো টাইপ অফ রিপোর্ট তো ফিক্সই হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো আসলে লিখছেন যে টেইন্ট রিপোর্টিং। হ্যাঁ, ডে আপনার যে রুট প্ল্যান অনুযায়ী যদি সেলস পার্সনের রিপোর্ট ধরি, সে কোথায় কোথায় ভিজিট করছে, কি কি অর্ডার করছে, কি কি ডেটা আসছে, ওইটার উপর একটা রিপোর্টিং এখনো করে। ওইটার হয়তো আমরা একটা টেমপ্লেট শেয়ার করতে পারবো ওই টাইমে, অথবা আপনাদের সাইড থেকে যদি কোনো স্ট্যান্ডার্ড অ্যাডভাইস থাকে সেটা আমাদেরকে শেয়ার করবেন যে সিডেড অ্যাডভাইস এটা আছে, এটা এইভাবে হইলে অলরেডি আসলে সবকিছু এখন সে লাইভে করতেছে, তখন আর রিপোর্টের ইয়াটা মানে প্রয়োজন পড়বে না, কারণ আপনার যে জিনিসগুলো সে এই যে এটা ধরে নেন যে আপনি যেটা বলতেছেন এখন আমরা তো ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছি, সে তো তার ম্যানেজার তো ইয়াতে পোর্টাল ওপেন করলে সেখানে দেখতে পাচ্ছে, ওইখান থেকে তো এক্সপোর্ট করে নিতে পারছে যদি প্রয়োজন হয় পিডিএফ বা। তো এই যে রিপোর্ট বা স্ট্যাটিক ওয়ার্ক এগুলো আমরা অবসলিউট করে দেবো। এটা বর্তমানে আসছে বলে এই প্র্যাকটিসটা এখানে আসছে, লেখাটা এখানে আসছে। আমরা ওই টাইমে দেখবো, রান টাইমে দেখবো আসলে প্র্যাকটিসটা কি দরকার, সেটার উপরে আমরা একটা অ্যাকশন প্ল্যান দেবো। বাট আপাতত একজন তো তার রেগুলার হ্যাবিটের থেকে হুট করে আপনি অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা আছে আগে সেটা ফিটিং করে পরবর্তী ভার্সনে যে তার ওই হ্যাবিটটা চেঞ্জ করার চেষ্টা করব। আপনাদের জেসিপি প্ল্যানে অ্যাপ্রুভাল কি কয়টা হতে পারে? এটা ভাইয়া ভেরিয়েবল হবে। এই যে এই মাসে যেরকম একটা চেঞ্জ আসছে, একদম রাতারাতি ধরে নেন যে 3 জনকে 3 জায়গা দিয়ে দিছে, যেটার সাথে যার রিলেশনও নাই সেটাই করে। এগুলো কি বাল্কে অ্যাপ্রুভাল করবে নাকি এটা মানে দেখে দেখে একটা অ্যাপ্রুভাল করবে, কি রকম? আপনি আমাকে জিজ্ঞাসা করলে আমি এজ এ কনসালটেন্ট আপনার সাইড থেকে মানে আপনার জায়গায় যদি বসে থাকতাম আমি নিজে থেকে ডিসিশন নিতাম যে এটা দুইটা ওয়েতেই হবে, ডাইনামিক হবে, সিঙ্গেলও করতে পারে, ব্যাচও করতে পারে। কারণ আমি যদি একদম টপে ধরি, টপে সে একটা একটা করে করা অনেক টাফ, ব্যাচে করে দিবে। আপনার ক্লাস্টার যদি চিন্তা করি সেখানে তার একটা একটা একদম ইন্ডিভিজুয়াল দেখে দেখে করতে হবে। না এটা কিছু মানে ফিজিবিলিটি আছে, যেমন ধরেন আপনার এই জিনিস একটা লেয়ারের উপরে আসলে আর দিলে এটার ইয়া থাকে না, প্র্যাকটিক্যাল থাকে না, ওখানে দিব না। একটা লেয়ার পর্যন্ত কাজ করে, আপনি বলেন 3-4টা লেয়ার, তো যার ইনভলভমেন্টে কোনো ভ্যালিডেশন আসতেছে না আমরা সেটা বাদ দিয়ে দিব। আমরা এগুলো ফিজিবিলিটি অ্যানালাইসিস করব, আমরা অ্যানালাইসিস করে যেটা একদম পারফেক্ট, যে একটা লেয়ারে অ্যাপ্রুভাল হইলেই হয়ে যাচ্ছে আর কোনো দরকার নেই, ওই একটাই রাখবো। হ্যাঁ, একটাই রাখবো, কিন্তু আমার এটা ডাইনামিক হলে হবে কি, দেখা গেছে যে কোনো সময় অডিটের কিছু রিকোয়ারমেন্ট থাকে, একজনকে ইনজেক্ট করতে চায়, যে দুইজন জেনারেল প্রসেসের মধ্যে আছে, মাঝখানে একজনকে ইনজেক্ট করলো। হ্যাঁ, তখন যদি আমার এখানে ফিডিং করা পসিবল না হয় আমার জন্য বিপদ হয়ে যাবে। ওকে, আমাদের অ্যাটেন্ডেন্স কভার টিএডিএ যেটা আছে এখানে আমরা বলছি অটোমেটিক টিএডিএ ক্যালকুলেশন। অটোমেটিক টি এর ডেফিনিশনটা আপনারা শুনুন। ট্রাভেল অ্যালাউন্স। হ্যাঁ, ট্রাভেল অ্যালাউন্স, এটা আপনারা ট্রাভেল অ্যালাউন্সের প্রসেস অনেকগুলো আমাদের প্রসেস না, ট্রাভেল অ্যালাউন্স অ্যাজ পার ওমেরা পেট্রোলিয়াম পলিসিতে যা থাকবে, ধরেন যে রুট বেসড নাকি ভেহিকল বেসড, এটা পলিসিটা যেভাবে আছে ওইভাবে ইনকর্পোরেট করতে হবে। ওইটা জানতে চাচ্ছি। যেমন ধরেন এটা আছে লাইভ করতে হয়, টিএডি লাইভ করে অনেক কোম্পানি, লাইভ টিএটা লাইভ রুবারের মতো, যে কটা ভেহিকল সে ব্যবহার করে ভাড়াটা বসিয়ে দেয়, অথবা থাকে আমাদের হাইব্রিড, আমাদের ফিল্ড ফোর্সের মোটরসাইকেল আছে, কারোর হেডে আছে, হ্যাঁ, আদম গাড়িতে চলে, কারোর আবার কোম্পানি দেওয়া ভেহিকেল আছে। হ্যাঁ, তো যেইখানে যেভাবে আছে আমাদেরকে ওইভাবে আর কি এটা ফিট করাইতে হবে। বাট টাকার অ্যামাউন্ট বা আদার যেটা আছে বা মান্থলি ফুয়েল অ্যালাউন্স যেটা আছে তার বাইরে কোনোভাবে এটা কমপ্লেন করা মানে করা পসিবল না। হ্যাঁ, আদার্সে যে সে একটা ক্লেম করবে যে এই মাসে স্পেশাল অ্যালাউন্স হিসেবে এত টাকা খরচ হয়েছে, এটা হায়ারার্কি অ্যাপ্রুভালে যাবে। বাট রেগুলার অ্যাক্টিভিটি যেটা আছে সেটা রেগুলার পলিসি যেটা আছে পলিসি অনুযায়ী। আবার পলিসিটা কনফিগারেবল হতে হবে, পলিসি তো বিভিন্ন সময় চেঞ্জ হয়। হ্যাঁ, বোর্ড অ্যাপ্রুভালের মাধ্যমে ইন্টারনাল অডিট পলিসি চেঞ্জ করে। ধরে নেন যে এখন তার পার ডে ট্রাভেল অ্যালাউন্স আছে 100 টাকা, হ্যাঁ, সে 100 টাকাই করতে পারবে। আমার এটা কনফিগারেবল হবে যে ওই এমডিওর জন্য ট্রাভেল অ্যালাউন্স 100 টাকা, সে 101 টাকা কখনো করতে পারবে না। অ্যাপ্রুভালের জন্য এখানে পোস্টিংও দিতে পারবে না, নিবেই না, ভ্যালু এক্সিড করবে। ঠিক একইভাবে ফুয়েল অ্যালাউন্স আছে 3000 টাকা, একজন জিএম বা আদার্সের 3000 টাকা, সে ওই 3000 টাকার ক্লেমই করতে পারবে। আমার পলিসি যেটা আছে সেলিং বেসড। হ্যাঁ, পলিসির বাইরে আমরা এখানে যাব না। ওকে,
জি, এটা আপনাদের পলিসির বাইরে। হ্যাঁ, এমডিও বা ওরা ভিজিট করলে কয়দিন থাকবে, সরি মানে প্রত্যেকটা লেয়ারের একটা অ্যাপ্রুভাল লিমিট আছে, যে পার ডে সে ভিজিট করলে এত টাকা পাবে, তারপর হোটেলে থাকলে এত টাকা পাবে, এইভাবে করে প্রত্যেকটা সেগমেন্টেশন করে দিব আমরা, ওটার উপর ভিত্তি করে সিস্টেম জেনারেট করবে আর কি। আর পলিসিটা কনফিগারেবল হতে হবে। সে সাবমিট করবে, তার বস অ্যাপ্রুভ করবে, করার পরে এগুলো সবগুলাই পলিসি কনফিগারেবলই হবে। কারণ আমি বুঝতে চাচ্ছি আপনাদের কারেন্ট প্র্যাকটিসটা কি। যেমন আপনি বললেন যে আমার ট্রাভেল অ্যালাউন্সটা, আমার যাদের ভেহিকলের টাইপ আছে, পাবলিক ট্রান্সপোর্ট আছে, প্রাইভেট ট্রান্সপোর্ট আছে, কোম্পানি ভেহিকল আছে, তো তাদের জন্য আলাদা আলাদা ভেহিকলের টাইপ অনুযায়ী আমার একটা ফিক্সড অ্যামাউন্ট ট্রাভেলের জন্য অ্যালোকেট করা আছে। এর বেশি সেলিং এর বেশি সে করতে পারবে না। বাট এই সেলিং করলো কিনা সেটার একটা প্রসেস থাকে। যে ধরেন আপনি 3000 টাকা আমরা দিলাম, হ্যাঁ, এবার আপনার যেটা বলছেন মানে সেগ্রিগেশনটা এরকম হবে, ধরে নেন যে আজকে সকালে এমডিও তার বাসা থেকে বের হয়েছে, বাসা থেকে বের হয়ে তার লোকেশন যেটা অ্যাটেন্ডেন্স পয়েন্ট, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স পয়েন্টে এসে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম, ওইখান থেকে তার শুরু হলো। সে তার রিক্সা নিয়ে চলে গেছে ধরে নেন যে 10 কিলোমিটার ভিতরে, হ্যাঁ, রিক্সার ভাড়াটা তো সে করতে পারবে না, তার থেকে তো মানি রিসিপ্ট নিতে পারবে না। তাহলে ও যে রুট প্ল্যান ছিল, রুট প্ল্যান অনুযায়ী যে 10 কিলোমিটার গিয়েছে আমি তো পাচ্ছি, ওই 10 কিলোমিটারের একটা তো ভাড়া আছে, আমরা তো জানি কত হইতে পারে, কোন অঞ্চলে কত, ওই অনুযায়ী সে এন্ট্রি দিয়ে দেবে ওইখানে। ওকে, সেই তার হাতে এন্ট্রিটা থাকবে, এন্ট্রি তার হাতে থাকবে। আরেকটা এবং যেটা সাপোর্টিং ডকুমেন্ট আছে সেটার সাথে সাথে ওই এন্ট্রি দেওয়ার সময় ছবি তুলে নেবে, ছবি তুলে সাপোর্টিং ডকুমেন্ট, যেগুলো একটা নির্দিষ্ট লিমিট এক্সিড করলে তখন একটা সাপোর্টিং ডকুমেন্ট রিকোয়ার্ড হবে, কন্ডিশন করে দেওয়া যাবে যে 500 টাকা বা 300 টাকা যখন গাড়ি ভাড়া হবে তখন হয়তো এটা লাগবে, কি বলে এটা সাপোর্টিং প্রয়োজন। ওই যে আদার্স থাকবে, অ্যাপ্রুভাল যখনই এক্সিড করবে অ্যাপ্রুভালে যাবে, অ্যাপ্রুভাল না হলে তার এটা ওই লাইনে পড়বেই না। তার যে মান্থলি টি অ্যালাউন্স আছে, টি অ্যালাউন্সের ইয়েতে ওই অ্যাকাউন্টিং টোটাল অ্যামাউন্ট যেটা আসবে ওই অ্যামাউন্টে হিটই করবে না যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল আসবে। আর লগবুক তো প্রয়োজন হবে, তাই না? যাদের গাড়ি আছে তাদের লগবুক তো প্রয়োজন। আমাদের গাড়ি হচ্ছে প্রাইভেট কারও লগবুকে আসবে এবং হচ্ছে আপনার মোটরসাইকেলও লগবুকে আসবে, রাইট? মোটরসাইকেল কি আসে নাকি ওকে মান্থলি ফিক্স কিছু দিয়ে দেয়? এটা বোধহয় পরবর্তীতে ফাংশন টিমের সাথে আলোচনা করতে হবে। আপনি এই জায়গাটা ওটা মানে ফিক্সড, এগুলো ফিক্সড হয়ে যায় লগবুক। যাদের গাড়িটারি আছে ওদের এটা ফিক্স করে দেয় যে মাসে এত টাকায় দিয়ে দিবে। আচ্ছা, তাহলে সে তাদের কি কোনো মানে ফিক্স বলতে তাদের কি কোনো ট্র্যাক হবে না? না, ফিক্সড টিএটা না, টিএটা ফিক্স হইলে তো আসলে ট্র্যাক হবে না। লগ মানে ডেইলি যে লগবুকটা আছে কি মুভ করছে ওইটা তো আমরা তার মোবাইলে যে মুভমেন্ট ট্র্যাকিং আছে ওইখান থেকে কত কিলোমিটার রান করছে। আপনি শুধু চিন্তা করেন প্রাইভেট ট্রান্সপোর্টের কথা, আপনার কোম্পানির ভেহিকল দিয়েছেন আপনি, হ্যাঁ, এখন এই কোম্পানির ভেহিকল ওই জায়গায় মুভমেন্ট করছে অন্য অ্যাক্টিভিটিতে, আপনি যে কোনো ভাবে এটাকে আমরা অ্যাক্টিভিটি হইছে। ধরে নেন যে আমার কথা বললাম 10,000 টাকা হলো অ্যালাউন্স আছে, ফুয়েল অ্যালাউন্স, হ্যাঁ, আমি এখন কোম্পানির মাসের 1 তারিখ থেকে শুরু করে মাসের 30 তারিখ পর্যন্ত যেখানে মুভ করি না কেন টোটাল একটা এত কিলোমিটার রান করছে, একটা তো লগ পাবো, হ্যাঁ, ওইটার বেসিসে এই গাড়িটার কত কনজিউম করে পার কিলোমিটারে এটার রেটিং, হ্যাঁ, মিটার রিডিং না, ফুয়েল কতটুকু এটার হলো এটা কি বলে ফুয়েল কনজাম্পশন একটা ইয়া থাকে না, লিমিট থাকে, ধরে নেন যে 1 লিটারে 5 কিলো যাচ্ছে বা 6 কিলো যাচ্ছে, তো মুভমেন্ট এরিয়া দেখে একটা অ্যাজাম্পশন ধরে নিব যে এখানে এতটুকু ফুয়েল কনজিউম করছে, এই টাকাটি ইউজ হয়েছে। তাকে তো 10,000 টাকা তেল দিয়ে দিছে, এখানে তো আর কিছু দরকার নেই। ওই 10,000 টাকা যে কিনছিল তেল যে স্লিপ, ওই স্লিপটা অ্যাটাচ থাকলেই হলো। আচ্ছা, আপনারা যেহেতু বলছেন যে আমরা কোনো সাজেশন থাকলে দিব, সেগুলো আমি আপনারা তো এখন না দিব, আমরা তো পরে আপনার যে ডকুমেন্ট থাকবে ডকুমেন্ট আমরা আপনাদের সাজেস্ট করতে পারবো যে এখানে আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, বা আপনারা চাইলে আরো বেশি অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট করতে পারেন এই জায়গাগুলোতে, এই টিএ তে এবং হচ্ছে টিএডিএ তো আপনারা অনেক স্মার্টলি ডেভেলপ করে দিতে পারবেন, কারণ এটা তো আসলে অনেক কোম্পানি অনেকভাবে ইউজ করে, এটা তো অপটিমাইজ হইতে হইতে এখন এমন একটা পর্যায়ে আসছে টিএডিএ একদম একদম রক সলিড হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের কনসেপ্টে যেটা নাই, আমাদের টিএডি ম্যানেজমেন্টে কোনো হিউম্যান টাচ নেই, মানে কোনো ম্যানুয়াল কাজ নেই, সবকিছু অটোমেটিক। আচ্ছা, ডিএটা হবে হচ্ছে আপনার ডেজিগনেশন বেসড, ওয়ার্ক স্টেশন বেসড, পলিসি বেসড, রাইট? নাইট হোলটা হবে হচ্ছে ডেজিগনেশন বেসড, সিটি বেসড, সেলিং বেসড, ডেজিগনেশন এটার জন্য পলিসি আছে, পলিসি আছে। কাস্টমার অনবোর্ডিং এর এখানে বলছেন যে কাস্টমার অনবোর্ডিং মাস্টার, আচ্ছা কাস্টমার অনবোর্ডিং এটা কি ডিবি অনবোর্ডিং? আচ্ছা, আপনাদের অলরেডি এখন তো রিটেল টার্গেট হলো, রিটেল হতে আপনাদের অলরেডি রিটেল হলো, ও আমার কাছে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে অনবোর্ড হবে, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে অনবোর্ড হবে।
এই ডিস্ট্রিবিউটর অনবোর্ডিং অলরেডি তো ডিস্ট্রিবিউটর পটেনশিয়াল ডিস্ট্রিবিউটর আসতে পারে, বাট আপনার অলরেডি সিস্টেমে তো ডিস্ট্রিবিউটর আছে, রাইট? না, এটা সিস্টেমটা হচ্ছে যে আমার এই ডাটাটা এখন কারেন্টলি হচ্ছে ওরাকলে বা আমাদের ইআরপিতে আগে আসবে। সো ইআরপিতে আসতে গেলে আমরা ডাটাটা নিব হচ্ছে ওই যে অ্যাপস আসবে, একটা ফর্ম থাকবে, কিছু ক্রাইটেরিয়া থাকবে। সো ওই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে, যেমন ধরেন এখানে একটা ডিস্ট্রিবিউটর অ্যাড হলো, যা রিকোয়ারমেন্ট দেওয়া লাগে সব কিছু দিয়ে উনি ফিল আপ করে সেলসের থ্রু দিয়ে আসলো, ডাটাটা আমার সিস্টেমে ঢুকে দিতে পারে ওরাকলে, দেন একটা সিঙ্ক হলো, পরবর্তীতে যা আপডেট হবে ওরাকলে আপডেট হবে, আপনার ওখানে চলে যাবে। পটেনশিয়াল কাস্টমার পটেনশিয়াল ডিবি আপনার অ্যাড হবে, এক্সিস্টিং গুলো তো আপনার অলরেডি এক্সিস্টিং তো আপনার সিঙ্ক হবে এজ মাস্টার ডাটা হিসাবে। মাস্টার হিসেবে, রাইট? আবার এমনও হইতে পারে যে সে খালি ফর্মে তার ইনফরমেশন রাখতেছে, আমি ওখান থেকে সিঙ্ক করতেছি না, ওরাকলে আমি এখানে সিঙ্ক করতেছি, ডাটা তৈরি হচ্ছে, ডাটা এখানে চলে যাচ্ছে, সেটাও হইতে পারে। জাস্ট আমি খালি ডাটা ক্যাপচার করতেছি জাস্ট শো করার জন্য, কিন্তু ইন্টিগ্রেশন করতেছি মানে ওরাকল থেকে নিয়ে যাবে। ওরাকল থেকে নিয়ে যাবে। এই সেগমেন্টে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? না। এই ডিবি অনবোর্ডিং এ পটেনশিয়াল ডিবি এক্সিস্টিং ডিবিতে না, ওই যে এটা বললো যে এখান থেকেও সিঙ্ক হতে পারে, ওখান থেকেও সিঙ্ক হতে পারে পরবর্তী কাস্টমার কমিউনিকেশন এটা কাস্টমার কনফারেন্স সিআরএম যেটা বললাম, তো এই তার সাথে ডিবির সাথে কমিউনিকেট করবে ডিরেক্ট ওই অ্যাপের থ্রুতে। আচ্ছা, কাস্টমার নিজে চাইলেও অ্যাপের থ্রুতে অ্যাপটাকে লগ ইন করার জন্য কাস্টমার তো অনবোর্ডিং থাকতে হবে, তাই না? সে যদি তার অ্যাপ ব্যবহার করছে ডিবি, তার অ্যাপ বলতে মানে আমরা যেটা দিচ্ছি একই অ্যাপ, মানে এখানে দুইটা অপশন আছে। তো ওই তো মানে ওই তার ইন্টারফেস যদি বা তার তার রোলে interface, যদি হ্যাঁ। সে যেতে চায় তাহলে তাকে অনবোর্ডেড থাকতে হবে। Definitely. সে কি ইনস্টল করে রিকোয়েস্ট পাঠাতে পারবে রেজিস্ট্রেশনের জন্য? না, এইটা এই আমরা যেগুলো প্ল্যান করতেছি, যে ধরেন আমি একটা নতুন, আমি নর্মালি আমাদের প্ল্যান হচ্ছে এটা প্লে স্টোরে দিয়ে দিলাম, তো প্লে স্টোরেতে সে খুঁজলো, পাইলো। আমরা এরকম ফ্যাসিলিটিস যাব না যে কেউ আমার অ্যাপসটাকে মিস ইউজ করা শুরু করলো, নামালো আর হচ্ছে রিকোয়েস্ট দিতে থাকলো। সো তার আগে থেকে আইডি থাকবে, যদি নামায়ও আইডি দিয়ে লগ ইন হয়ে সাকসেসফুল হলেই আমার কাছে আসবে, আমি যাতে বুঝতে পারি যে হ্যাঁ XYZ পার্সনকে আমি ইউজার আইডি দিছি ডিবিকে, দেন সে ডিবি অ্যাক্টিভ হয়েছে কনফার্ম করছে। কিন্তু এরকম না যে যে কোনো রিকোয়েস্টই সে নিয়ে চলে আসবে আমার কাছে, মুক্তারুল যেটা মানে বলতেছে প্রিডিফাইন ইউজার থাকবে, প্রাইভেট অ্যাপ টোটালি, ডেফিনেটলি প্রাইভেট অ্যাপস, কিন্তু প্লে স্টোরে থাকবে, প্লে স্টোরে থাকবে। অন্যান্য যেগুলো ব্যাংকের যেগুলো দেখছেন ম্যানেজমেন্টের জন্য ইউজ করে, যে কেউ ইনস্টল করতে পারে, অসুবিধা নেই। কিন্তু ব্যাক এন্ডে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি ওই সেটটাকে বা ওই আইএমই নাম্বারটাকে অ্যাপ্রুভ না করে, ও কিন্তু ফার্দার কোনো ফাংশন করতে পারে না। তো আমাদের ব্যাক এন্ডে কন্ট্রোলটা দরকার, যে অ্যাপস যে কেউ ইনস্টল করুক, অসুবিধা নাই, কিন্তু আমি আমার যে এমপ্লয়ি আছে বা আমার যে ইউজার আমার কোম্পানির, আমি তাকে অ্যাপ্রুভ করব, আইএমই নাম্বারটাকে ম্যাচ করব, দ্যাট টাইমে সে আদার্স ফাংশন করতে পারবে। আমি টোটালি ডিবি কত আছে? 300 না আপনাদের? 350, হ্যাঁ 350। 350 একটা কোম্পানি, আপনি আরো 350 ধরে রাখবেন। এটা কেওয়াইসি ফর্ম। আচ্ছা, কাস্টমার অনবোর্ডিং প্রসেসে আপনাদের এটাতে অ্যাপ্রুভাল গেট পার হবে অনবোর্ডিং প্রসেসে, তো অনবোর্ডিং হবে, অ্যাপ্রুভাল গেট পার হয়ে এটা আপনার এখানে ডেফিনেটলি অ্যাপ্রুভাল হায়ারার্কি থাকবে। রিটেলটাকে অনবোর্ডিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চান? হ্যাঁ, রিটেল তো মানে মেজর কাজ হচ্ছে রিটেলেই। রিটেল হচ্ছে নর্মালি যেটা হয় যে রিটেল কিন্তু কাজ হচ্ছে রিটেলের সব অ্যাক্টিভিটির বেনিফিট নিতে চাই হচ্ছে যে ডিস্ট্রিবিউটর, কিন্তু এটা হচ্ছে অনবোর্ড করে দিই আমরা, মানে এরকম না যে ডিস্ট্রিবিউটর বলতে পারবে যে এই রিটেলারকে মাল সেল করবো না, এ বলার কোনো স্কোপ নেই। রিটেলার অনবোর্ড সব কিছু আমরাই করি ওই ডিস্ট্রিবিউটার আন্ডারে। আবার সে যদি মনে করে যে না আমি পটেনশিয়াল কোনো ডিস্ট্রিবিউটার রিটেলার খুঁজে পাইছি, সেও অনবোর্ড করতে পারবে। সেক্ষেত্রে আমাদের সেলস মানে ওই রিটেলারের ইমিডিয়েট যে সেলস পারসন অ্যাসাইন থাকবে তার একটা হয়তো অ্যাপ্রুভাল আমরা নেব। ওকে, একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, বাদ দিতে পারবে না। আগে ডিস্ট্রিবিউটররা রিটেলকে বিক্রি করতো সে তার মন গড়া একটা প্রাইসে, আমরা বলে দেওয়ার পরও ডিস্ট্রিবিউটররা রিটেলারদেরকে ওই প্রাইসে সেল করতো না, কারণ গভর্নমেন্ট যখন এমআরপি সেট করে দিল, দ্যাট টাইমে রিটেলাররা বহুত কমপ্লেন, হ্যাঁ মার্কেটে অনেক ধরনের গ্যাম্বলিং হচ্ছে,
এ রিটেলারকে ক্রেডিট লিমিট দিচ্ছে না, ডিস্ট্রিবিউটর বি কে ক্রেডিট লিমিট দিচ্ছে ওকে ডাউন দেওয়ার জন্য। একে সেল করতেছে 100 টাকা, একে সেল করতেছে 110 টাকা, দুজন পাশাপাশি দোকানদার। হ্যাঁ, মানে খুব ঝামেলা ফেস করলাম। তখন যে হইলো কি, আমরা যে রিটেল প্রাইসটা ডিক্লেয়ার করি, ডিস্ট্রিবিউটর বিভিন্ন এরিয়া যায় তাদেরকে SMS দিয়ে জানাই দিই। প্রতি মাসে যখন এনার্জি কমিশন প্রাইস দেয়, ওইটার এগেইনস্টে আমরা নিজেরা প্রাইস, ডিস্ট্রিবিউটর প্রাইস ডিক্লেয়ার করি, তারপরে হলো রিটেল প্রাইস ডিক্লেয়ার করি, সেটাই SMS দিয়ে রিটেলারদেরকে জানাই দেওয়া হয়। ধরুন 64,000 রিটেলার, তাদেরকে জানাই দিই। এইবার ওই ডিস্ট্রিবিউটর রিটেলাররা সেল করতে গেলে 10 টাকা বেশি নিতে পারবে না। সাথে সাথে কি করবে, ওই যে এরিয়ায় যে রেসপন্সিবল ইনচার্জ আছে তাকে ফোন দেবে, ভাই SMS পাঠাইছে এত টাকা, ও তো চায় এত টাকা। তো ওরা এই লেভেলে গ্যাম্বলিং করে। এই সমস্ত জায়গায় আমাদের কন্ট্রোল দরকার। তো আমার যখন একটা রিটেলার হবে, রিটেলার একটা প্রোফাইল থাকবে, আমি প্রাইস যখন ডিক্লেয়ার করব, ওই প্রাইসটা ওর বোর্ডে দেখতে পারবে। প্রতি মাসেই তো চেঞ্জ হয়, সাথে সাথে বোর্ডে দেখতে পারবে যে এই মাসের প্রাইসটা এত, তো ও তুমি এত চাচ্ছ কেন, বরঞ্চ 1 টাকা কম নিবে। হ্যাঁ, 1 টাকা বেশি নিতে পারবে না। 64,000 অনবোর্ডিং সিস্টেম, এটা আসলে একটু না, অলরেডি আমাদের কাছে ডেটা আছে। ধরে নেন যে আমাদের কাছে 51,000 মতো ডেটা আছে, একদম জিপিএস সহ আছে। এবং এটার জন্য কোম্পানির অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে এই ল্যাটিটিউড লংজিটিউড কালেকশনের জন্য, এবং সেই ডেটা ভ্যালিডেট করতে হয়েছে এটাই অ্যাট অ্যাকচুয়াল কিনা। অনেক বড় একটা এটা একটা বড় কর্মযোগ্য, এবং এই ডাটাটা খুবই কনফিডেন্সিয়াল। আপনাদের সাথে যদি কাজ করার সুযোগ হয় আমরা ইন্ডিয়া করব। 40,000 ডাটা ধরে রাখবেন আরেকটা কোম্পানির, মানে যেটা বললাম যে আমাদের সেম দুইটা কোম্পানি, বিজনেসও সেম, এমনও হতে পারে যে রিটেলারও সেম লোকেশন, একই ব্যক্তি দুইজনের দুইটা কোম্পানি রিটেলার নিয়ে রাখছে, আমারই দুইটা কোম্পানি নিয়ে রাখছে, বাট তার সেগমেন্টেশন আলাদা, তার সেগমেন্টেশন আলাদা। সো আপনি দুইটা ডাটা পাবেন আর কি রিটেলারের। এখানে আর কোনো কোশ্চেন আছে? না। আমরা এই সেকশনটা শেষ আমাদের। 3.5 অর্ডার ম্যানেজমেন্ট আপনাদের। প্রাইমারি সেলস, আপনার ডিবি বা ডিস্ট্রিবিউটর তার অ্যাপ থেকে সে অর্ডার প্লেস করতে পারবে। অর্ডার ক্রিয়েশন, অ্যামেন্ডমেন্ট, এরপর অর্ডার অ্যাপ্রুভাল গেট, অর্ডার প্রসেসিং, অর্ডার ট্র্যাকিং, সিআরএম বেসড অর্ডার প্রসেসিং। আচ্ছা, অর্ডার প্রসেসিংটা হবে হচ্ছে টোটাল আপনাদের ওরাকলে, রাইট? হ্যাঁ, অর্ডার প্রসেসিং ওরাকল হবে। এবং স্টক ডিসবার্সমেন্ট যখন ইনভয়েস হয়ে যাবে বা আপনার কি বলে যখন ডিসবার্স হয়ে যাবে তখন তার জন্য এটা হচ্ছে আপনার এখানে নিয়ে তাকে স্টক ভিজিবিলিটিটা দিব। হ্যাঁ, সে তার কাছে ধরেন লেটসে একটা আমার প্ল্যান্ট হচ্ছে মংলা প্ল্যান্টে, তার 30-40 কিলো বা 50 কিলো দূরে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর গাড়ি ডিসপ্যাচ হলো মংলা প্ল্যান্ট থেকে। ওই সময় তার জন্য একটা ইনট্রানজিট স্টক হিসাবে থাকবে, ট্রানজিট আসছে, ট্রানজিট স্টক হিসাবে থাকবে, যাতে ওনার কাছে যদি কারেন্টলি মাল নাও থাকে, যেহেতু ডিসপ্যাচ হয়ে গেছে, প্রবাবলি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে চলে যাবে, সেকেন্ডারি সেলসে আপনি এটা কন্ডিশন করবেন এই স্টকের উপরে। হ্যাঁ, এই জন্য ট্রানজিট স্টক দিয়ে আপনি অর্ডারটা প্লেস করতে দিবেন না, ট্রানজিট স্টক দিয়ে অর্ডার প্লেস করার জন্য না, অর্ডার তো আপনি প্লেস করবে না। ধরেন ডিস্ট্রিবিউটরের কাছে কোনো স্টক নাই কারেন্টলি, উনি আমার মংলা প্ল্যান থেকে একটা স্টক নিল, ডিসপ্যাচ হলো, তার ওখানে দেখাচ্ছে, শো করতেছে যে সেই স্টকটা আসতেছে। সো 2 ঘন্টা বা 3 ঘন্টা ট্র্যাকিং করে সে জানতে পারতেছে। সো ও যাতে প্ল্যান করতে পারে যে 3 ঘন্টা পর তার স্টকটা আপ হবে কনফার্ম, কারণ ওমেরা তাকে অর্ডারটা এক্সিকিউট করে দিছে। মানে টাকা দিলেই যে গ্যাস পাবে ব্যাপারটা এরকম না কিন্তু। আচ্ছা, মানে টাকা দেওয়ার পরও গ্যাস না পেতে পারে, বিভিন্ন ইস্যু হইতে পারে, ওয়েদারের কারণে অনেক সময় হচ্ছে যে রিফিল করা যায় না, এরকম ইস্যু হয় অনেক সময়। সো ওকে তো জানতে হবে, ও যেহেতু রুটে যাবে, ওকে জানতে হবে যে এই গাড়িটা কখন ওমেরা তাকে ডিসপ্যাচ করছে। সো ওই অনুসারে সে প্ল্যান করতে পারে। তার জন্য একটা ইনট্রানজিট স্টক হবে, তার যখন প্রেমিসিসে চলে যাবে তখন তার স্টক আপ হয়ে যাবে। কিংবা অনেক সময় এরকম হয় যে ছোট গাড়ি পাঠাইছে, মানে রিয়েল টাইম এক্সাম্পল আপনাকে দিই, ছোট গাড়ি পাঠাইছে, কোনো কারণে ওমেরা থেকে গাড়ি ছাড়তে তার ডিলে হয়ে গেছে, গ্যাসের ক্রাইসিসও আছে, এগুলা সিনারিও যেগুলো বলতেছে এগুলো নর্মাল কেস, মানে মাসে 1-2বারও অনেক সময় হয়। সোনিকে সে ডিরেক্টলি ওনার স্টকে না নিয়ে রিটেলারের কাছে পাঠাই দেবে সেল করার জন্য। আচ্ছা, কোনো একটা রুটে পাঠিয়ে দেবে গাড়িটা, বা কাছাকাছি তার প্ল্যান অনুসারে, ডাবল কেন খরচ করবে, আনলোড করবে দেন পাঠাবে, এরকম না করে পাঠিয়ে দেবে। তো যখনই ও রিটেলারকে সেল করা শুরু করবে, সেল করতে যাবে, তার স্টকটা অটো আপ হয়ে যাবে, ধরে নেবে যে স্টকটা তার হয়ে গেছে, ওর এরিয়াতে যাওয়ার সাথে স্টক আপ হয়ে গেছে, নাহলে তো সেল করতে দেবে না তাকে। সো স্টকটা তার আমরা আপ দেখাই দেবো।
সিস্টেমে, কারণ ওই স্টক আপ দেখাতে গেলে আমার এখানে কোনো প্রবলেম নাই, কারণ আমার এখানে কোনো অ্যাকাউন্টিং আমার হ্যাঁ, কোনো সফটওয়্যারটা problem নিচ্ছি না। শুধু সেটিং এর ব্যাপারটা আসতেছে। সে নর্মালি তো একটা রিসিভ করতো, কনফার্মেশন মানে রিসিভ, সো আর কনফার্মেশন দেবেন, এটা বাই ডিফল্ট নিয়ে নেবে যদি ও রিটেলারকে সেল করতে যায় ওই স্টক থেকে। আমরা ধরে নিব যে এটা কোনো রাস্তায় কোনো প্রবলেম হয়নি, তার ওখানে আপ হয়ে গেছে, নাহলে রিটেলারকে সে রুটে কেন গাড়ি পাঠাচ্ছে। সো এইরকম কিছু মানে আমাদের ই করতে হবে আর কি, মানে এই বিজনেসটা নর্মাল বিজনেসের যে ভাইকে বারবার তখন বলছিলাম যে নর্মাল বিজনেস না, কারণ এত চেঞ্জ আসে। নর্মাল কি আপনি ওয়ার হাউসে নেবেন, তারপর আর একটা ছোট ট্রাকে নিয়ে আইডিয়াল কেসে পার করবেন, এরকম হয় না অনেক সময়। ওই গাড়ি নিয়েই আপনি বাজারে বের হয়ে গেছেন, কারণ ক্রাইসিস আছে, আপনি জানেন রিটেলার বারবার আপনাকে নক করতেছে। আপনি যদি কোনো কারণে গাড়ি পাঠাতে দেরি করেন, বললাম যে রিটেলারগুলো 3-4টা কোম্পানির রিটেলার একই ব্যক্তি অন্য কোম্পানিগুলো নিয়ে সে হচ্ছে যে সেল করে, আপনি যাওয়ার পর আবার নিচ্ছে না, এরকম হতে পারে। ওকে, তাহলে এখন আমাদের এটা নিয়ে কমপ্লেক্স বলেন। কমপ্লেক্স কেসটা হচ্ছে আপনার এখানে ক্রেডিট লিমিট দি ফ্যাসিলিটিস দিচ্ছেন আপনার ডিস্ট্রিবিউটরকে না, ক্রেডিট লিমিট যদি দিই সেই ক্ষেত্রে এটা একটা হায়ারার্কি মেইনটেইন করা হয় এবং এটা খুবই কম, এবং এটা ওরাকল থেকেই হ্যান্ডেল করা হয়। অর্ডার করার সময় যদি ক্রেডিট লিমিট কি সিস্টেম আমার সিস্টেম না, অর্ডার করার সময় সে অর্ডার নেবে, ধরেন আমি টাকা আপ করি নাই কিন্তু সে অর্ডার কাটতে দেবে, আমার ওরাকল থেকে আর এক্সিকিউট হবে না যদি উনি ওই পরে টাকা আপ না করে। ধরেন আমার হচ্ছে ক্রেডিট লিমিট নর্মালি হচ্ছে ধরেন 10 টাকা আছে, লেটসে আমি অর্ডার করছি স্বাভাবিকভাবে বেশি, সো আমি জানি যে আমার হচ্ছে 10 টাকার কারণে এই অর্ডার যাবে না। সো আমি করবো কি, সেম টাইমে আমরা টাকাও ডিপোজিট করার জন্য অনবোর্ড করি। সো ডিপোজিট করবে, কিন্তু অর্ডারে ওনার যে ব্যালেন্সটা শো করবে যে তোমার 10 টাকা আছে, কিন্তু তাকে অর্ডার করতে দেবে, অর্ডার প্রসেসও হবে। অ্যাপ্রুভাল স্টেজে আসবে তখন হয়তো সেলস পারসন ব্যারিয়ার দিতে পারে তাকে যে ভাই তোমার তো এখনো টাকা আপ হয়নি, কেন তুমি অর্ডার দিছো না, তো ভাই 10 মিনিট পরে আপ করেন, টাকা চলে যাচ্ছে। ধরেন সেলস পারসন কোনি কনভিন্স করছে যে ভাই টাকা কিন্তু কনফার্ম দিছি, আপনি অর্ডার অ্যাপ্রুভ করে গাড়ির সিরিয়ালগুলো সামনে আনুন। এই পর্যন্ত আসলো, লাস্ট ওরাকলে মানে ডাটা উঠবে না, মানে ওরাকলে অর্ডারটা প্রথমে ইন্টার মোডে ওঠে। ওকে বুক করতে গেলে অবশ্যই টাকা থাকা লাগবে। সো যদি 1 টাকাও কম থাকে, টাকাও দিছে কিন্তু 1 টাকা কম, তাহলে অর্ডার এক্সিকিউট হবে না। তখন বিকাশ অ্যাপসে যাবে, যায় ওইখান থেকে 10 টাকা ইয়ে করার করবে, পরে ডিপোজিট করে, হ্যাঁ এরকম হয়, বুঝতে পেরেছি। 10 টাকা ডিপোজিট করবে, তারপরে অর্ডার অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। আর যার ক্রেডিট নাহলে হোল্ড হয়ে যাবে। এখন ধরেন যেটা আপনি বললেন যে ভাই কাউকে কি ক্রেডিট দেন না, দেয়। ধরেন একটা ক্রেডিট লিমিট কোনো একটা, বিশেষ করে B2B জন্য আমরা অনেক সময় রিলেশনের খাতিরে বা এগ্রিমেন্টের খাতিরে আমরা তাকে ক্রেডিট লিমিট দিয়ে রাখি। সো দিয়ে রাখলে তো সে অটোমেটিক ওখানে দেখতে পাবে যে তার ক্রেডিট লিমিট আছে, ক্রেডিট লিমিটের বাইরে চলে যাচ্ছে, তখন সেম সিনারিওটা অ্যাপ্লাই হবে ওখান থেকে। বুঝতে পারছি। আচ্ছা, যদি ধরেন আপনার ডিস্ট্রিবিউটরের কাছে ডিস্ট্রিবিউটর মোবাইল অ্যাপ ইউজ করতে চায় না, সেক্ষেত্রে কি অর্ডার সেলস পারসন করবে, সেলস পারসন অন বিহাফ অফ সেলস পারসন করবে। এখানেও ডাইনামিক অ্যাপ্রুভাল গেট, তাই না? একটা অর্ডার হচ্ছে এরকম যে ধরেন আমরা 3 জন আছি, তানভীর ভাই হচ্ছে ডিস্ট্রিবিউটর, উনি হচ্ছে সেলস পারসন। সো যেই অ্যাপ্রুভালটা আছে যে তানভীর ভাই করলে এটা সেলস পারসনের কাছে যাবে, দেন হচ্ছে লজিস্টিকের কাছে আসবে, দেন হচ্ছে প্ল্যান্টের ইনচার্জের কাছে আসবে, এটা অ্যাপ্রুভাল হলে অর্ডারটা অ্যাপ্রুভ হবে। ধরেন এরকম একটা আমাদের আছে। সো উনি যদি অর্ডার করে তাহলে তারপরের স্টেপ থেকে অ্যাপ্রুভাল শুরু হলো। কোনো কারণে আমি যদি অর্ডার করি তারপরের স্টেপ থেকে শুরু হতে হবে। কোনো কারণে অনেক সময় এক্সেপশন কেস, যে কোনো একটা গাড়ি কোনো একটা ডিস্ট্রিবিউটরের কোনো কারণে ওমেরার আশেপাশে আছে, উনি ম্যানেজ করছে সেলস, কোনো এই আপনার সেলসকে কোনো অর্ডারই দেয়নি, মানে সেলস অ্যাপে ডাইরেক্ট প্ল্যান্ট ইনচার্জকে উনি ফোন করে কনভিন্স করছে কিংবা একটা অ্যাপ্রুভাল নিছে, যদিও নর্মালি হয় না, খুব রেয়ার হয়। উনি নিজেই ধরেন ম্যানুয়াল অর্ডার তৈরি করছে, তো ম্যানুয়াল অর্ডার ডিস্ট্রিবিউটরকে তৈরি করছে, মানে আবার স্টক আপ হয়ে যাবে, মানে প্রাইমারি পোর্শনটুকু নাই, বুঝতে পারছি। তারপর থেকে যাবে সেই ডিরেক্ট ট্রান্সফার মানে করতে পারবে আর কি। এই সিস্টেমটা হচ্ছে যে আমি করলাম, তার মানে ওনার, যেহেতু আমি উপরে আছি, আমার উপর থেকে এখান থেকে শুরু করতে হবে। বুঝতে পারছি। ওকে, অ্যামেন্ডমেন্টটা কখন অ্যামেন্ডমেন্ট করতে দিবেন, কখন দিবেন না? আমরা নর্মালি যেটা আমাদের কেসে হয়, যদি সিস্টেমে কোনো প্রবলেম না হয় তাহলে কোনো ম্যানুয়াল অর্ডার তৈরি হয় না, সেলস পারসনই দিবে। যদি ডিস্ট্রিবিউটর না দেয় সেলস পারসনই দিবে, ওই পর্যন্তই শেষ। সেলস পারসন দেওয়া মানে সেলস পারসন এক্সপিরিয়েন্স আমার কাজ পর্যন্ত, মানে লজিস্টিক অ্যাপ্রুভ করতে পারবে, রিমুভ
করতে পারবে, ডিনাই করতে পারবে, এডিট করতে পারবে, 10 কোয়ান্টিটির জায়গায় 2 কোয়ান্টিটি দিতে পারবে, এরকম করে কোয়ান্টিটির ডেভেলপমেন্ট করতে পারবে। তারপরেও ধরেন আমি 100 কোয়ান্টিটির জন্য প্রাইস দিছি, 100 কোয়ান্টিটির অর্ডারও তৈরি হয়েছে, কোনো কারণে প্ল্যান্টে এসে ডিউরিং প্ল্যান্টে কোনো একটা প্রবলেমের কারণে হোক কিংবা ইমার্জেন্সি কাউকে সাপোর্ট দেওয়ার কারণে হোক গ্যাস নাই, আমি তাকে পার্সিয়াল সেল করতে পারি। সো পার্সিয়াল সেল করলে কী হবে, পার্সিয়াল সেলের স্টক তার ওখানে আপ হবে, পার্সিয়াল সেলের টাকা তার ওখানে স্টকে শো করবে, দেখাবে যে তার টাকা তার অ্যাকাউন্টে ব্যালেন্স পজিটিভ করে আসে বেশি, এইরকম হ্যান্ডেল হচ্ছে, যেটা অলরেডি হ্যান্ডেল হচ্ছে আমাদের। ওকে, তাহলে তো আবার এটা ইআরপির সাথে আপনার রিভার্সালও করা লাগবে, তাই না? হ্যাঁ, সেলস রিটার্ন হলে তো অবশ্যই রিভার্সাল করা লাগবে। সেলস রিটার্ন অনেক কারণে হয়, ধরেন অর্ডার টর্ডার সব কিছু ডান, শিপমেন্ট করতে যাবে, শিপমেন্টও ডান, গাড়ি বের হয়নি, শিপমেন্ট ডান, পেপার আটকে গেছে, কোনো কারণে রাস্তার কোনো কমপ্লেক্সিটি রেজ হয়েছে, উনি মাল নেবে না বা আমরাই তাকে দেবো না, তখন আমরা তো সেলস রিটার্ন করে ফেলি। তো সেলস রিটার্ন করলে সিস্টেমে তো এত কিছু বোঝে না, সিস্টেম কি করছে, যখনই শিপমেন্ট করছে তার ওখানে ইন ট্রানজিটে চলে গেছে, সো ইন ট্রানজিটে চলে গেলে তো আমি তার কাছ থেকে ইন ট্রানজিট থেকে ব্যাক করবো, তখন কি সেলস রিটার্ন করলে সেলস রিটার্ন ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাচ্ছে। এই ইন ট্রানজিটের এগেইনস্টে যদি সে সেলও করে সেটাও ব্যাক করতে হবে। ইন ট্রানজিটের এগেনস্টে কোনো কারণে মানে নর্মালি তো ফিজিক্যালি গাড়ি যায়নি তার মানে সেল করতে পারবে না, নর্মালি পসিবল না। মানে ইন কেস কেমন হতে পারে যে আমাদের অনেক সময় আমরা ফিজিক্যালি সেল করে ফেলছি, দিয়ে অর্ডারটা অ্যামেন্ডমেন্ট করা লাগছে, এই জন্য হয়তো প্রাইস ভুল দিছি, তো ওরা বলে বা যাই আমরা করি একটা অর্ডারের এগেনস্টে কোনো অর্ডারকেই যখন শিপমেন্ট হয়ে যায় মানে ইনভয়েস হয়ে যায় কোনো আমরা হাত পর্যন্ত দিই না, আমরা কি করি ওকে রিটার্ন অর্ডার করাই, আর একটা অর্ডার অ্যাকুরেট করাই। ধরেন প্রাইস ছিল 2100 টাকা, আমি 2000 টাকা করে সেল করে দিচ্ছি কোনো কারণে ভুলে, বা একটা অর্ডারের আইটেমের জায়গায় আর একটা আইটেম সিলেক্ট হয়ে গেছে, আমরা রিটার্ন করি, কারণ আমাদের কাছে অর্ডার নাম্বার হচ্ছে আর পারচেস নাম্বার হচ্ছে ওমেনের কাছে অ্যাজ লাইক এগ্রিমেন্ট, এবং এটা ভ্যাটের সফটওয়্যারের সাথে আমাদের আবার লিঙ্ক। সো এই অর্ডারের এগেনস্টে যে 6.3 জেনারেট হয়, ওই 6.3 নাম্বার আমরা কখনোই হাত দেবো না, তার মানে কি আর একটা ডেবিট ক্রেডিট নোট হবে, ক্রেডিট নোটের এগেনস্টে আবার তখন একটা 6.3 হবে, তার এগেনস্টে সেল হবে। অ্যাডজাস্টমেন্ট দিয়ে ঠিক। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অনেক সময় আমরা যেটা করি, এটা আমাদের এখনো করা লাগে, যেহেতু ওই স্টক থেকে আমার সেল হয়ে গেছে, তো রিটার্ন করলে তো ধরেন একটা ঝামেলা, রিভার্সাল করতে হবে না রিভার্সাল তো করতেই হবে, কিন্তু রিভার্সাল তো নেবে না কারণ স্টক থেকে সেল হয়ে গেছে, নর্মাল তো আপনি এই কন্ট্রোল তো আমি নিবই, তো আমি কি করবো আগে অর্ডারটা তৈরি করব, স্টক আপ হবে, তারপরে রিটার্ন রিভার্স করবো। আচ্ছা আচ্ছা। মানে ওই কন্ট্রোলটা আমরা আবার নিব যে স্টকে থেকে সেল হয়ে গেছে এখন রিটার্ন করতে যাচ্ছি, সো তখন আমরা এরকম অ্যালাইনমেন্ট হবো যে ভাই তোমার রিটার্ন করার পরে তো একটা অর্ডার হবে, তাহলে আগে অর্ডারটা করো, তার স্টক আপ করো ডিস্ট্রিবিউটরের, তাহলে এই স্টকটা তো মানে ভার্চুয়াল স্টক, এবার হচ্ছে আগেরটা আমি তখন রিটার্ন করবো। রিটার্ন করো, বুঝতে পেরেছি, মানে অ্যাডজাস্টমেন্ট আর কি হ্যাঁ। এই ওয়েতে হবে যেন প্রবলেমেটিক সলিউশন আনা যায়। ওকে, টারশিয়ারি সেলসের যেটা বলছেন, আমরা ওই দিন একটু কোশ্চেন আপনাদেরকে, টারশিয়ারি সেলসের যে রিটেল সেলস, রিটেলের স্টক অডিট যেটাকে আমরা বলি আর কি, আমাদের ভাষায় বলছেন টারশিয়ারি সেলসটা আপনি এখান থেকে ডেটাটা আপনারা নেবেন, অ্যাপ্রক্সিমেট ডেটা। এই রিটেল পয়েন্টে যে স্টকগুলো ছিল থ্রু ডিস্ট্রিবিউটর যেখানে ডিসবার্সমেন্টটা হয়েছিল, সেইখান থেকে কতটুকু তার কাছে এখানে অ্যাভেলেবল আছে, সেটাকে আপনারা টারশিয়ারি সেলস বলছেন, রাইট? শেষে গেছে ওইখানে আর কেউ না। ওইখানে আপনার একই কিন্তু এইটাই এই ডিভাইসে আপনার ইটা হচ্ছে অনেক বড়, মানে রিকোয়ারমেন্টটা অনেক বড়, এই রিকোয়ারমেন্টটা আরো ডিটেলস হচ্ছে সেলস পারসনই জানাবে ডিউরিং মিটিংয়ে। আমরা যেটা আপনাকে বলছি এটা প্রাইমারি আমরা ডাটাটা নিব এজ এ রিপোর্ট হিসাবে, যদিও ডাটাটা আমি যেটা বললাম আপনার সাথে এগ্রি যে 100% মিলবে না, কারণ যদি উনি অন্য থেকে 5 জায়গা থেকে কিনে নিয়ে আসে, আমরা তো জাস্ট খালি ধরে নিচ্ছি যে আগে দিছি 10টা, এখন আবার নতুন করে 2টা দিলাম, ওনার কারেন্ট স্টক 12টা, ক্যালকুলেশনের ফলে এই অংশের যে গ্যাপটা আছে এটাই সেলস, এটাই সেলস। কিন্তু এর তো প্লাস মাইনাস হইতে পারে, সো ওই প্লাস মাইনাসগুলো সেলস পার্সনের কাছে জানবো, ওইগুলো কিভাবে হ্যান্ডেল করা লাগবে, কোনো ওখানে ইনপুট দেবে কিনা, ওইগুলো আমরা ওই ডিটেলস মিটিংগুলোতে জানবো। আপাতত ওইটাই আমার টার্সিয়ারি সেল হিসেবে আমরা মানে চিন্তা করছি। ডেলিভারিতে আমরা একটু আসি, ডেলিভারি কি শিডিউলিং কি অটোমেটেড হবে নাকি আসলে এটা ম্যানুয়াল বা ডিসপ্যাচ কি রকম? না, এটা অটোই হয় আমাদের, যখন একটা ট্রাক বা কোনো কিছু ডিস্ট্রিবিউটর ঢুকে, সো নরমালি হচ্ছে ওই যখনই ইন হলে তাকে একটা টোকেন জেনারেট হয় আপনার এই থেকে
সেলস অফ থেকে, মানে সেলস অ্যাপ থেকে। সো টোকেন জেনারেট হলে উনি বাই ডিফল্ট যেটা মাউন্ট করলো যে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই সিস্টেমেই তারটা হবে। এবং আমরা ওই ইটাও দেখতে চাই যে এখন একটা আমরা জয়েন করার টুতে পরে মুক্ত আমি একটু বলে নিই মিস করবো, এই টুতে যেটা আসবে এখন তো জাস্ট টোকেন জেনারেট করতেছি। আমাদের যেটা হয় আমরা জানতে পারছি ভিতরে ঢোকার পর অনেক ধরনের ম্যানিপুলেশন হয়, সেইগুলোকে স্কিপ করার জন্য আমরা টোকেন জেনারেট করলাম, লোডিং আনলোডিং এর ইনফরমেশন রাখলাম। সে যখন গেটের থেকে চালান টালান বা ইনভয়েস নিয়ে বেরোবে, হ্যাঁ, তখন আউটের একটা ইয়ে করবো, এটা কি বলে টাইম স্ট্যাম্প নিব, নিয়ে ওইটাকে আমরা স্ট্যাটাস আপডেট করে দেবো। তাতে ডিস্ট্রিবিউটর দেখতে পারবে যে তার অর্ডারটা গেটে ঢুকছে, লোড হচ্ছে, হ্যাঁ, মানে পাঠাবে স্ট্যাটাস ধরে যা যা বোঝা যায় স্ট্যাটাসগুলো আর কি আমরা এইভাবে নিতে চাচ্ছি। প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিতে এবং ডিস্ট্রিবিউটরের যদি ভেহিকল হয়, ডিস্ট্রিবিউটরের গাড়ি হয়, সেও আমার গেটের থেকে যখন বের হয়ে গেল তারপর আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, আমার লাইবিলিটি নাই, আমি অর্ডারটাকে পাস করে দিছি, এতটুকুই। এখানে আমাকে একটু ইয়ে বলেন আপনাদের এই ডেলিভারি ম্যানেজমেন্টটা আমাকে একটা ইউজ কেস দিয়ে একটা রিয়েল টাইম একটা সিনারিও বলেন। যেমন বলেন আপনার ধরেন হচ্ছে যে আপনার ডেলিভারি যে অটোমেটেড করবেন ভেহিকলের ইনফরমেশন গুলো তো সিস্টেমে রাখতে হবে, রাইট? আমারগুলো তো থাকবে, আগে থেকে আপনি পেয়ে যাবেন। ডিস্ট্রিবিউটর যেগুলো দিবে সেটা তো কয়েকদিন সময় লাগবে আপনার ফিটিং করতে, অনেক সময় রেন্টাল গাড়িও পাঠায়, হ্যাঁ, ও অন দ্য ফ্লাই আমরা ইনফরমেশনটা নিয়ে নেবো। গেটে যখন ঢুকতেছে ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, ভেহিকল নাম্বার, ওইখানে প্রজেক্ট মানে সিস্টেমের স্টেক হোল্ডার কি থাকে? গেটে দারোয়ান বা ওইখানে যে গেটের ইনচার্জ যে থাকে, হ্যাঁ, যে পাস করতেছে সে থাকবে। ও ট্যাবে এখন ট্যাবে এই স্পেসিফিক মানে আনইউজুয়াল কেস, যেমন ধরেন আপনার কোম্পানির ভেহিকল আছে, সেগুলো সিস্টেমে আছে না, সেগুলো শিডিউলিং করা, ডেলিভারি করা, সেগুলো একটা পর্যায়ে আপনার আসলো। এবং আপনি যেগুলো রেন্টাল আছে বা ডিলারের নিজস্ব গাড়ি আছে, সেগুলো তো অন দা ফ্লাইতে আপনাকে জিনিসটা করতে হবে, রাইট? ওইটার জন্য আপনাদের কি প্রসেস আপনারা ফলো করতে চান বা এখন করছেন? এটা আপনাদের সুবিধার জন্য যেটা প্রয়োজন হবে আপনারা অ্যাডভাইস করেন। আমরা মাথার মধ্যে যেটা আছে যে সে আসবে অন দ্য ফ্লাই, আমরা তার এন্ট্রিটা নিব, ড্রাইভারের নাম দাম সহ, হ্যাঁ, তাদের ওই লাইসেন্স বা গাড়ির ইয়ে এভরিথিং ওকে আছে কিনা এগুলো নিয়ে আমরা কনসার্ন না। সে গেটে ঢুকবে, অর্ডার লিফট করবে, হ্যাঁ, লোড করবে, সে এখান থেকে নিয়ে বের হয়ে যাবে। কারেন্টলি এখন আমাদের এই যে যখন কোনো একটা অর্ডার আসে, তো সেলস পারসন আগে থেকে জানতে পারে, মানে 90% জানতে পারে যে কখন অর্ডার, কোন গাড়ি যাবে সেলস ওনারা তখনই ইম্পোর্ট দিয়ে দেয়। মানে গাড়ি আমার ফিজিক্যাল এতে আসার আগেই অর্ডারের এগেনস্টে ইম্পোর্ট দিতে কোন গাড়ি আসছে। আর যে 10% আসে না, ওই 10% হচ্ছে যখন যে টোকেন নিচ্ছে তখন ইম্পোর্ট দিয়ে দেয় ব্যাংক থেকে, যে এই ভেন্ডর এই গাড়ি নাম্বার ইনফরমেশন মিটিং শেষ করতে হয়, মিটিং এসওয়ে দিয়ে দেয়। হ্যাঁ, ইনফরমেশন গাড়ির আমরা 100% পেয়ে যাই, শেষ করে নিই, মানে আমাদের একটা ম্যান্ডেটরি ফিল, মানে দিতে হবে আর কি। বুঝতে পারছি। এটা কিন্তু অটোমেটেড শেষ করে আমি আপনাকে জানাচ্ছি। ফিফোতে বের হবে আর কি, ফার্স্ট ইন ফার্স্ট আউটে বের হবে। যেটা ঢুকবে ওই গেট পাস নিয়ে, কিন্তু প্রথমে হচ্ছে কিন্তু এন্ট্রি পাস নিতে হবে, যে গাড়ি ঢুকুক না কেন অর্ডারের বেসিসে এন্ট্রি পাস নিয়ে ঢুকে যেটা আগে ঢুকবে সেটা আগে এখানে রিফিল করে এখানে। আবার এখানে একটু ঝামেলা আছে, ডিস্ট্রিবিউটর টাকা পয়সা কিছু দেয় না কিন্তু গাড়ি পাঠায় বসে আছে, হ্যাঁ, আনটিল তার পেমেন্ট না আসা পর্যন্ত কিন্তু অর্ডার হোল্ড স্টেজে থাকে, হ্যাঁ। ওটা তো আপনার ওয়ার হাউসে যাবে না অর্ডার তখন, কারণ এটা তো আপনি এই গেটগুলোই পার করবেন। এক্স্যাক্টলি, আমাদের এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে। আমাদের ডিস্ট্রিবিউটর দেখা যাচ্ছে যে এই যে প্রাইস বাড়ে কমে যে একটা সিজন থাকে না, একটা টাইম থাকে, ওই সময় ঝামেলাগুলো হয়। ও আগে অর্ডারটা নেওয়ার জন্য করে কি রাত্রেবেলায় গাড়ি পাঠায় দেয়, প্ল্যান্টে ঢুকে চুপচাপ বসে থাকে, কিন্তু ও টাকাটা কমপ্লিট করে পারে না, টাকাটা ডিপোজিট করে পারে না। বাট ম্যানেজমেন্ট অনেক সময় ফোন দিয়ে বলে, বা কোনো একজন হায়ারার্কিতে ফোন দিয়ে বলে যে ভাই আমার গাড়ি তো রাত্রি থেকে জয়েন হয়েছে, আমার তো এখন ডেলিভারি পায় না। পরে দেখা যাচ্ছে যে সে টাকাই জমা দেয় না, টাকা জমা দিচ্ছে বেলা 12টার সময়। এই কারণে প্রত্যেকটা স্টেপ তো কভার করতে হবে আপনাদেরকে, যে গাড়িটা কখন ঢুকলো, সিরিয়াল দিল কখন, লোডিং শুরু হলো কখন, লোডিং শেষ হলো কখন, বের হইলো কখন। আর কিছু তথ্য আপনি দিতে পারবেন, আমরা দিতে পারবো। যেমন হচ্ছে পেমেন্ট কখন ক্লিয়ার করছে, আমাদের ব্যাংকে যখন পেমেন্ট করবে তখন ক্লিয়ারেন্স দিবে আমাদের সিস্টেম যে তার নেগেটিভ ছিল পজিটিভ হয়েছে, এটা আমরা পুশ করব, ঠিক আছে? এগুলোর ভিত্তিতে আপনার একটা স্টেপ বাই স্টেপ রিপোর্ট তৈরি হবে, যাতে পুরো ভিজিবিলিটিটা দেখা যায় ওখানে। যে অনেক সময় যে বিভিন্ন জনকে সিও বা সিএফও বা চেয়ারম্যান স্যার ফোন করে বলে যে গাড়িটা 4 ঘন্টা ধরে বসে রয়েছে, আমার অ্যানালাইসিস করে দেখা যায় যে সে পেমেন্ট করছে, গাড়ি ঠিকই আসছে, লোড হয়ে
গেটের পাশে বসে আছে, কারণ তার পেমেন্ট কনফার্মেশন হয় না। 1 টাকা নেগেটিভ থাকলেও গাড়ি ছাড়া হবে না, ঠিক আছে? আমাদের একটা ড্যাশবোর্ড আছে, ওখানে ডিটেলস দেখা যায়। ওরকম একটা ড্যাশবোর্ড আপনাদের এই সব ডাটা নিয়ে তৈরি করবো, যেখানে আমাদের 2-1টা ইনপুট থাকবে, আপনাদের 2-1টা ইনপুট থাকবে, আপনারা প্রত্যেকটা স্টেপ কভার করবেন। আপনাদের ডিসপাসটা এখন আপনারা ওরা করছেন, তাই না? ডিসপ্লেস প্রোটোকল ডিসপ্লেস প্রোটোকল হচ্ছে ডেলিভারি চালানো, গেট পাস এখান থেকে বের হচ্ছে, ওটা সব কিছু এখান থেকে হচ্ছে। এগুলো ওই সিস্টেমে দরকার নেই আমাদের, কিন্তু প্রত্যেকটা সিস্টেমে যে গেট পাস কখন জেনারেট হলো এটা আমরা পুশ করবো, ডেলিভারি চালান কখন রেডি হয়েছে এটা আমরা পুশ করবো, পেমেন্ট কখন ক্লিয়ার হয়েছে এটা আমরা পুশ করবো। আর আপনাদের ওখান থেকে কিছু আসবে যে কখন ঢুকছে, ওইটা কমপ্লিট করছে, এগুলোর ভিতরে পুরো টাইম স্ট্যাম্প সহ যখন একটা বের হয়ে আসবে, তখন কিন্তু ক্লিয়ার একটা পিকচার পাওয়া যাবে যে তার 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 4 ঘন্টা হোয়াটএভার লাগছে, কেন লাগছে, কোন জায়গায় হোল্ড হয়ে আছে, কি কি অ্যাক্টিভিটি করছে, রাইট? তখন যে কেউ যাতে আপনাদের সিস্টেমটা দেখে বুঝতে পারে, মানে একটা রিপোর্ট চালায় চট করে দেখে ফেলতে পারে যে আমার এটা কারণে হচ্ছে। আপনাদের কতগুলো ওয়্যার হাউস বা ডিপোর্ট আছে? ওয়্যার হাউস আর ডিপো মিলে আমাদের খুব বেশি না, 6টা 7টা এরকম, 8টা। ওয়্যার হাউস টু ওয়্যার হাউস কি ট্রান্সফার হয়? যেটা সেটেলমেন্ট এটা আপনার এখানে আসবে না। এখানে আপনাদের আপনি যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের এফজি স্টকের কথা বলছেন, এটা হচ্ছে আমার প্ল্যান্টের এফজি স্টক না, এটা হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটরের আর রিটেলার স্টক, রিটেলারের আর ডিস্ট্রিবিউটরের, মানে এটা প্ল্যান্টের না। ওয়্যার হাউস ইনভেন্টরি তো লিখেছেন? ওয়ারহাউস ইনভেন্টরি ওই যে ওই আপনার হচ্ছে ডিস্ট্রিবিউটর বা রিটেলার যে ইনভেন্টরিটা, ওইটাকে আমরা বোঝাচ্ছি। মানে আমি যদি এখন যেটা আমরা নর্মালি করি, আমরা আমাদের স্টক পাই প্ল্যান্টের, এটা তো আমরা ওরাকলে পাচ্ছি। আমি যদি এখন মনে করি যে না আমার কতগুলো স্টক ডিস্ট্রিবিউটরের হাতে আসে, যেটা নর্মালি বললাম যে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্যাসের প্রচুর, হয়তো আপনারাও ফেস করছেন। সো অনেক ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট নিতে আসে কিন্তু তার কাছে স্টক আছে। সো ওই জায়গাগুলো আমরা রিটেলের কাছে না গেলে তো মানে আমরা চাই না যে শুধুমাত্র মানে আমি খালি টাকা পেয়ে যাই যে এখানেই শেষ, মানে আমি তো ওয়ান টাইম তার কাছে সেল করতেছি না যে বিজনেস শেষ। সুনার কাছে দেখা যাচ্ছে যে ড্রাম যেটা মাহফুজ ভাই বললো প্রাইসিং বিভিন্ন কারণে উনি দেখা যাচ্ছে স্টক সেল করতেছে না বা স্টক খালি লিফট আপ করতেছে। সো ওই কন্ট্রোলগুলোর জন্য আমরা হচ্ছে এই স্টকগুলো দেবো। মানে আমরা তাদেরকে যে ইউজগুলো করতে দিচ্ছি, এই যে সফটওয়্যার, তারা যে বেনিফিট পাবে, এর মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের মানে ক্লিয়ার করা এবং বেনিফিট নেওয়া। বাট আমার বেনিফিটের জন্য সে কেন ইউজ করবে, কারণ তাকেও আমি বেনিফিট দিচ্ছি। তার সে তার ফুল অ্যাকাউন্টিং সেলস পাবে, তার প্রোফাইল পেয়ে যাবে, প্রোফাইল পাবে, ওমেরার সাথে কি অবস্থা, তার সেলসের কি অবস্থা সে পাবে। সো এই জিনিসগুলো এখানে যা দেখতেছেন এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে প্রত্যেকটা হচ্ছে রিটেলার আর ডিস্ট্রিবিউটরের স্টককে আমরা টার্গেট করতেছি, নট ওমেরার স্টককে। আচ্ছা, এই যে স্টক রিপ্লেনিশমেন্ট যেটা আছে, এটা অ্যালার্ট আসলে কিসে এই অ্যালার্টটা করবে? এই অ্যালার্টটা আমাকে এই যে আমাদের যে সেন্ট্রাল ড্যাশবোর্ড যে অপারেশন টিমের কাছে থাকবে, লেটসে আমরা ধরে নিচ্ছি যে আমার 12 কেজি সিলিন্ডারটা একটু হট কেক, এটা বেশি সেল হয়। সো 12 কেজি সিলিন্ডারে আমি ধরে নিলাম যে মিনিমাম ঢাকা শহরের এই ডিস্ট্রিবিউটর অ্যাভারেজ সেলিং হিসাব করলে তার 50টা স্টক রীতিমতো মিনিমাম থাকা উচিত, 40টা চলে আসছে, তখন আমাকে পপ আপ জেনারেট করবে তার ইন্ডেও আমার ইন্ডেও, যে আপনার এই স্টকটা নাই, আপনাকে অর্ডার করতে হবে, নোটিফিকেশন দেখো। এখন দেখা গেছে ডিস্ট্রিবিউটর আমারটা এমটি করে অন্যের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে, আমার কাছে কোনো নলেজ থাকে না, আমার সেলস পিপলও যায় না, ও তো জানে যে গত সপ্তাহে প্রোডাক্ট নিয়েছে, কিন্তু ওই সেকেন্ডারি সেলটা যদি আমার কাছে থাকে আমি ওকে পুশ করতে পারবো ফোর্সফুলি যে ওর তো স্টক নাই, তাহলে ওই সেলসম্যান যে তাকে পুশ করবে যে ভাই কি অবস্থা। এখন তো আমি ব্লাইন্ড হয়ে আছি, অর্ডার তো আসছে, আপনার স্টক রাইট। আচ্ছা, রুট অপটিমাইজেশন, আমি রুটের আপনার লজিস্টিকের তিনটা ব্যাপার আমি বুঝতে রুট অপটিমাইজ না অলরেডি আপনাকে তখন বলছিলাম, ওই যে যেটা আমরা এটা বুঝাচ্ছি যে রুট প্ল্যানিং করার কারণে ওই যে একটা এমডিও তাকে যে যেতে হবে না ওই রুটে। হ্যাঁ, এটা এই লজিস্টিক ম্যানেজমেন্টে আপনার রুট অপটিমাইজেশন একটা জায়গায়, ওই যে সাকিব তখন ডিজাইনটা দিছিল, একটা জায়গায় পৌঁছানোর জন্য মাল্টিপল ওয়ে থাকে, মাল্টিপল সাইট থেকে, ফুয়েল কস্ট আছে। হ্যাঁ, আপনি যখন আমার ওই জিপিএস 44,000 বা 50,000 জিপিএস ম্যাপে লোড করবেন, কস্ট ডিসটেন্স বেজ আর কি, এটা বিভিন্ন ভাবে আপনার অ্যানালাইসিস থাকতে হবে এবং ওর বেসিসে আমার ওই যখন এন্ট্রি দিবে তখন ও বলে দিবে যে এই পাথটা তোমার জন্য সবথেকে স্ট্যান্ডার্ড হবে, ওইটা হলো রুট অপটিমাইজেশন। তখন লজিস্টিক তার গাড়িকে অ্যাডভাইস করবে তুমি এই রুটটা ফলো করবে।
মানে আপনার রিয়েল সিনারিও একটা বলি, আমাদের বিটুবির যে হয়, ধরেন বিটুবির একটা গাড়িতে 16 মেট্রিক টন রোড ট্যাঙ্কারগুলো যেগুলো আছে, আমরা 16 মেট্রিক টন করে থাকে। সো সবাই তো আর 16 মেট্রিক টন কিনে না। সো বিটুবির যে সেলটা হয় দেখা যাচ্ছে একই রুটের মধ্যে কাছাকাছি আপনার দেখা যাচ্ছে 3টা অর্ডার নিয়ে একটা 16 মেট্রিক টনের ট্রাক মানে মুভ করছে। তো কেউ নেবে ধরেন 4 মেট্রিক টন, কেউ 5 মেট্রিক টন, কেউ 3 মেট্রিক টন, এরকম করে ধরেন নেবে। সো এই 3টে রুটে সিস্টেমটাকে, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি, সিস্টেমটাকে জেনারেট করবে মানে শর্টেস্ট পসিবল রুট কোনটা, যেটা আমরা নর্মালি গুগল থেকে যেটা দেখি। সো ওই যে আমার তো পয়েন্টগুলো থাকবে, আমার যে রিটেলার পয়েন্টগুলো, বিটুবি তো সরাসরি ডিরেক্টলি আমার কাস্টমারের পয়েন্টগুলো আগে থেকে ডিফাইন আছে অর্ডারের এগেনস্টে। সো তাকে কোনটা যেতে হবে আগে, তাহলে 3টা অর্ডার ক্যাপচার হবে এই জায়গাটা। অনেকগুলো বিষয়ের উপর প্যারামিটার উপর ডিফাইন করা লাগবে, কস্ট আছে, ডিসটেন্স আছে, পুরো হচ্ছে আপনার ডেলিভারি টাইম গুলো আছে, এই সমস্ত। আমরা মেইনলি হচ্ছে ডিস্টেন্স কমলে বাই ডিফল্ট কস্ট কমে যাবে, কারণ সে তো আমার ভেহিকেল। ডিস্টেন্স কম মানে টাইম কম লাগবে, টাইম কম লাগবে তার মানে হচ্ছে আমার ফুয়েল কম যাবে, তার হচ্ছে যে আপনার কম যাবে, এই ড্রাইভারের যে ওভারটাইম কম যাবে, অটোমেটিক কমে যাবে। হ্যাঁ, ডিস্টেন্স কম মানে। ফোরকাস্ট এন্ড টার্গেট ম্যানেজমেন্ট, এটা আমাদেরকে একটু পুরোটাই আপনি একটু বলে দেবেন। ফোরকাস্ট আর টার্গেট ম্যানেজমেন্টের নর্মালি এটা আমাদের এখন আছে সিস্টেমে। আমরা মেনলি হচ্ছে এই প্রাইমারি যে ফোরকাস্টটা আমাদের এখন তৈরি হয়, ডেফিনেটলি এটা বেসড অন হচ্ছে ওই রিটেলারের সেল সব কিছু কনভার্ট করে রোল আপ করেই তৈরি হয়। সো সো এই যেগুলো আপনার এখন পর্যন্ত যেগুলো আমরা পাচ্ছি বা তৈরি হয়, এগুলো তো হচ্ছেই। এখানে যে আমাদের চ্যালেঞ্জটা, আমাদের ধরেন এখন লেটসে 30,000 মেট্রিক টনের একটা মান্থলি সেল আছে। সো এটা 30,000 মেট্রিক টন, কিন্তু এটা ডিপেন্ড করবে যে ধরেন আমার গ্যাস আমি নিজেই দিতে পারিনি, তাহলে তো সেলস পার্সনের কোনো প্রবলেম নাই। সো ওই জায়গাগুলো আমরা ম্যানুয়ালি তখন যদি কমাই দিই ওপরে, লেটসে আমি 30,000 থেকে 25,000 নিয়ে আসলাম, তাহলে নিচে রোল আপ হয়ে যাওয়া। হ্যাঁ, এই জায়গাগুলো আবার সেম উল্টা, যে আমাদের এই যেটা আমরা যে একটা পয়েন্ট লিখে রাখছি যে বটম আপ আর টপ ডাউন। ধরেন আমার টোটাল 30,000 মেট্রিক টন সেল, কিন্তু কোনো কারণে সেলের ভলিউম অন্য কারো কাছে গ্যাস নাই, অনেক বেড়ে গেছে। সো নিচ থেকে যখন আমার একটা ডিস্ট্রিবিউশনের 100% ফিল হয়ে গেছে, আরও আমি তাকে দিতে পারছি, তাহলে ওপরের ইটা অটো আপ হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। ওই সেলস পার্সনের বাড়বে, তার উপরের পার্সনের বাড়বে। মানে লেভেলটা কি আপনার, এটা মানে বটমটা কোথায় দিবেন? মানে বটমটা হচ্ছে আমার এই যেখান থেকে সেলস তৈরি হচ্ছে, লাইক আমার একদম রিটেলার এসওতে আপনার টার্গেট এবং ফোরকাস্টিং এসও থেকেই হবে না, রিটেলার থেকে হবে। হ্যাঁ, ধরুন প্রত্যেকটা রিটেলার সেল করতেছে সিস্টেম। এখন আপনি বলতে পারেন আমাকে, ভাই আপনার 1 লাখ রিটেলারকে ধরে ধরে আপনি টার্গেট দিবেন না। আমি তার অ্যাভারেজ ডাটা করব, দেন আমরা সিস্টেম থেকে টিম থেকে হয়তো বলে দেবে যে অ্যাভারেজের পর নেক্সট মান্থে 10% বাড়ায় তার রিটেলার অটো সেট হয়ে যাবে। সামনের মাসে ক্রাইসিস আছে, 2% কমাই দিলাম ড্যাশবোর্ড থেকে, অটো হয়ে যাবে, কমে যাবে। এই সিস্টেমের এইভাবে রোল আউট। আপনাদের এটা মান্থলি হবে, তাই তো? মান্থলি এসকিউ লেভেলে কিছু থাকবে? হ্যাঁ, এসকিউ লেভেলে ধরেন এইভাবে আমি চিন্তা করি, আমাদের যেমন অনেক সময় 5.5 কেজি সিলিন্ডারকে আমরা ধরেন করতেছি, ফোকাস দিচ্ছি যে আমরা এই সেলটা বেশি করব। সো তখন ওই আইটেমের উপর ধরেন আপনি 100% ফিল আপ করছেন মেট্রিক টনে, কিন্তু ওই আইটেমের কোয়ান্টিটিটা ম্যাচ হয়নি, ফিল আপ হয়নি, তার মানে আপনার 100% ফিল আপ হলো না। এইভাবে ম্যাচ করে রোল আপ হবে। আপনার হচ্ছে কাস্টমার লেভেল, এসকিউ লেভেল এবং টাইম ফ্রেম সব লেভেলই আপনার টার্গেট ফোরকাস্টিং লাগবে। এবং আমাদের মেন যেটা চ্যালেঞ্জ, যে আমরা এত কাস্টমার, এত ডিস্ট্রিবিউটর, এগুলো প্রত্যেকটা সিস্টেমকে আমরা জাস্ট মানে সামারি আকারে বলে দেবো যে 10%, 20%। ও হচ্ছে বেসড অন প্রিভিয়াস ডাটা। আমরা কোনো কিছুতেই কিন্তু আর্টিফিশিয়াল কিছু এখানে নিচ্ছি না, জাস্ট হচ্ছে প্রিভিয়াস ডাটার উপর বেস করে আমি বললাম যে অ্যাভারেজ তো করতে পারবে, তার সেল আছে, ওই সেলস পার্সনের একটা রেগুলার সেল আছে। সো আমি 3 মাসের গড় নিয়ে আমি তার 10% বাড়াই দিলাম, 10% কমাই দিলাম, এইভাবে আসলে কাজ হবে। বুঝতে পারছি। প্রিভিয়াস 3 মান্থের একটা 3 মান্থ এটা ডিপেন্ড করবে, মানে এটা বিজনেস টিমই আরো বেটার ওয়েতে বলতে পারবে, বাট লজিকগুলো এরকম। আচ্ছা আচ্ছা, মানে সিস্টেম সাজেস্ট করবে, ম্যানুয়ালি কোনো কিছু আর এন্ট্রি দিবেন না। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমরা আগেরটাই আমরা দেখছি যে আগের মাসের 10% গ্যাপ আছে, আমরা আর বাড়াবো না, আগেরটাই রোল আপ হলো,
মুভিং ফরওয়ার্ড হলো, এটা অটো অটো জেনারেট হবে। কোনোটা ধরেন ম্যানুয়ালি যদি চেঞ্জ করতে হয়, যে কোনো একটা অনেক সময় আমাদের কি হয়, বিশেষ করে ঈদের সময় সিওকে দেখা যায় যে মেসেজ দেয় যে আপনারা বাসায় যাচ্ছেন, আপনারা করেন, ভিজিট করে নিয়ে আসেন 5টা করে রিটেলার। সো ওনার ম্যানুয়াল সিস্টেমে ভিজিট করার পর দেখতেছি ম্যানুয়াল সিস্টেমে ওনার 10 পিস সেল, কিন্তু উনি এগ্রি করছে যে আমি আরও সেল বেশি করতে পারবো। উনি তখন ওই 10 পিসের জায়গায় আপনি 15 পিস করে দিলেন টার্গেট। এই যে 5 পিস টার্গেট, এটা রোল অফ হয়ে উপরে চলে গেল ওই সমপরিমাণ কোয়ান্টিটিটা। বুঝতে পারছি। এইভাবে টু বি প্রসেসটা কিভাবে কাজ করে? কারেন্ট প্রসেসটা ম্যানুয়াল, মানে যেই কথাগুলো আমরা বললাম এগুলোই হয়তো হ্যান্ডেল হয় বছরে একবার, কারণ ম্যানুয়াল দিয়ে তো এত বড় একটা একে ম্যানেজ করা যায় না। টপে খালি আমরা এখন করি, এবং টপটা তৈরি হয় হয়তো সেলস পারসন আর ডিস্ট্রিবিউটর থেকে, রিটেলার পর্যন্ত হয়তো যাইতে পারি না। মানে সেলস পারসনের আন্ডারে লেটস সে 5টা ডিস্ট্রিবিউটর আছে, তো ওই সেলস পারসনের একটা টার্গেট থাকে। ওই সেলস পারসন আবার টার্গেটটা ঠিক করে বা অ্যানালাইসিস করে হচ্ছে ওই ডিস্ট্রিবিউটরগুলোর উপর বেস করে। এগুলোর তো অ্যাপ্রুভাল গেট থাকবে না, বটম টু টপ যে আপনি কি টার্গেট করে সেট করবেন না, ওই একটা প্রিভিউ থাকবে। ধরুন একটা ডিস্ট্রিবিউটর কোনো কারণে ডাটা ভুল জেনারেট করছে মানে সিস্টেম থেকে, বা 10% জায়গায় 20% দিয়ে দিচ্ছে। সো একটা তার ওভারঅল এই 20% চেঞ্জ করলে আগের মাসের চেয়ে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে একটা প্রিভিউ দেখবে, এবং একটা অ্যাপ্রুভালও যাবে। অ্যাটলিস্ট যা দেখতে পায়, না হলে তো রোল আপ হয়ে সেলস পারসন মারামারি করা শুরু করে ফেলবে। হ্যাঁ, ওই রকম ম্যাসাকার যাতে না হয়, যে 10% বাড়ালে কি হয় এই জিনিসটা যা দেখতে পাই। সব স্টেজে ডাইনামিক। মানে ধরুন লাস্ট মাসের 28 তারিখের দিকে একটা সেলস পারসন দেখতেছে যে তার 10% অ্যাচিভ করলেই কেপিআই 100%। আচ্ছা, এখন কোনো কারণে আপনার হচ্ছে যে সে হচ্ছে ঢাকা নর্থে, ঢাকা সাউথের একজনের রিকোয়ারমেন্ট বাড়ছে, তার 10% বাড়াইতে যায় দেখা যাচ্ছে তার হঠাৎ করে 20% অ্যাচিভমেন্ট আবার 5 দিনের মধ্যে করা লাগবে। আচ্ছা, তার জন্য তো শকিং। তো এই জায়গাগুলোতে অ্যাপ্রুভাল লাগবে যে আমি কি এটা ম্যাসিভ চেঞ্জ করবো, এই 10% এখানে চেঞ্জ করলে এটার ইম্প্যাক্ট অন্য জায়গাতেও আসে, আপনি এটা নেবেন কিনা। সো এইরকম কিছু বুঝতে পেরেছি। ইআইটি কমপ্লায়েন্স রুলস আপনাদের এখানে কি কি ডকুমেন্টস মাস্ট রাখতে হবে? ইআইটি কমপ্লায়েন্স এআইটি হচ্ছে আমাদের বিজনেস টু বিজনেস কাস্টমার যারা এআইটি রিডাকশন করে আপনি জানেন গভর্নমেন্টের রুলস আছে যে 45 ডেজের মধ্যে হচ্ছে বা 60 ডেজের মধ্যে হচ্ছে এটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। তো আমরা এটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে তো এই কারণে আমরা 45 দিনের মধ্যে এটা নিব। দিকটা ফিক্স থাকবে না, জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করতে পারে। করার পরে এটা আমাদের সিস্টেমে চলে আসবে। তো এখন যেটা প্র্যাকটিস আছে যে আইদার আমরা হচ্ছে ডিরেকশন করব অথবা তারা ডিরেকশন করে আমাদেরকে চালান দিবে সেটা আমাদের তাদের ইয়ে হবে। যেমন 5 লক্ষ টাকা একটা পেমেন্ট আছে, তারা হচ্ছে 0.06% এখন ওটা থেকে যাবে এরকম হওয়া উচিত। ভ্যাট এখন 0, তো ওটাতে 0.06% কেটে রেখে দিয়ে ও বাকি টাকা পেমেন্ট করবে। তো এই যে কাটলো ওইটার প্রমাণ হিসেবে সে আমাকে চালানটা ওই স্ক্রিনশট নিয়ে অ্যামাউন্টটা দিয়ে করে দেবে, সিস্টেমে তুলে দেবে। তুলে দেওয়ার পর আমাদের এখানে ভ্যাট ট্যাক্সের যে কাজ করে সেটাকে অ্যাপ্রুভ করবে, ওগুলো দেখবে সে টাইম ঠিক আছে কিনা, ফরম্যাট ঠিক আছে কিনা, ডকুমেন্ট ডেডলাইন তো আছে। ডেডলাইন হচ্ছে যেটা বললাম 60 দিনের মধ্যে ইউজ করতে হয়, কারণ সে কেটে আমাকে দিছে আমি এটা ভ্যাট অ্যাডজাস্ট অব্যাহতি নিতে পারবো না, আমি অব্যাহতি নিতে পারবো না যদি ওভার হয়ে যায়। তো 60 দিনের জন্য পাইতে হলে তো তাকে 40-45 দিনের মধ্যে দিতে হবে, সেই 60 দিনের মাথায় দিলে তো আমি 1-2 দিনের মধ্যে ইউজ করতে নাও পারতে পারি। এই কারণে 40 দিন বা 45 দিন একটা থ্রেশহোল্ড থাকবে, এর মধ্যে দিতে হবে, নাইলে সিস্টেম এটাকে রিজেক্ট করে দিবে। তারপরে এটা আসবে সিস্টেম থেকে ওই সেম ভাবে ইন্টারফেসিং এর থ্রুতে আসবে, এসে এখানে হিট করবে আমার এখানে, এটা তার একটা পেমেন্টের মতো করে কাজ করবে। অর্ডার এটা অর্ডার এগেইনস্টে না, এটা হচ্ছে মাল্টিপল অর্ডার এগেইনস্ট একসাথে করে দিতে পারে। আমাকে জাস্ট রিসিপ্ট হিসেবে দিবে, আর আমাদের অর্ডার রিসিপ্ট সম্পূর্ণ সেপারেট। সে মাল্টিপল অর্ডারের জন্য একটা রিসিপ্ট দিতে পারে, একটা অর্ডারের জন্য মাল্টিপল রিসিপ্ট দিতে পারে, আবার একটা রিসিপ্টের জন্য মাল্টিপল অর্ডার দিতে পারে। তো দুইটা আলাদা চলতে থাকবে, এর দুটোর সাথে কোনো সম্পর্ক নেই।
আমাদের সিস্টেমে যখন ডাটাটা উঠে তখন আমরা ফিফো বেসিসে অ্যাপ্লাই করি এটা মাস শেষে। ওকে অ্যাপ্লাই করে তার যত ইনভয়েস আছে, যত রিসিপ্ট আছে, যত এআইটি আছে, অ্যাপ্লাই হয়ে একটা সাইডে হইতেছে ব্যালেন্স থাকে, আইদার রিসিপ্টে ব্যালেন্স থাকবে মানে এক্সট্রা পেমেন্ট করছে, অথবা হইতেছে পাবে ইনভয়েসে ব্যালেন্স থাকবে, কোম্পানি তার কাছে পাবে। আর বিটুসি কাস্টমারের ক্ষেত্রে 0 টাকা সরি 1 টাকা হচ্ছে মাইনাস রাখার উপায় নেই, তবে ক্রেডিট কাস্টমার যারা আছে তারা মাইনাস রাখতে পারে, তাদেরকে বিভিন্ন ডে দেওয়া আছে, 15 দিন, 20 দিন, 1 মাস, 45 দিন, ওই সময় তারা পে করতে পারবে। আচ্ছা, ওই জিনিসটাকে আলোচনা করছে কিনা করছে মনে, তারপরে একটু বলি যে ওই যে বিভিন্ন ধরনের থ্রেশহোল্ড দেওয়া, যে আমাদের রেস্ট্রিকশন আরোপ করতে হয়, যে কোনো একটা জোন ধরে, যেমন কিছুদিন আগে হচ্ছিল চট্টগ্রামে মনে করে পলিটিক্যাল আনরেস্ট হয়েছিল, ওই জায়গায় তো অর্ডার করা যাবে না, তো ওইখানে সে অর্ডারিং বন্ধ করে দেবো, তো ওই জোনের টোটাল ডিস্ট্রিবিউটর যারা আছে ওইখানে কেউ হইতেছে ওখানে অর্ডার করতে পারবে না। একদম স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ইউজার ধরেও করা যাবে এই ধরনের না, এটা ইউজার ধরে হতে পারে, এসকিউ ধরে হতে পারে, যেমন এর প্রোডাক্ট 5.5 কেজি এসকিউ শেষ, এখন এটা অর্ডার করলে অর্ডার নিবে না, আমরা কোথাও ব্লক করে দেবো, ভাই 5.5 কেজি এসকিউ আগামী 2 দিন বন্ধ থাকবে, তখন 2 দিন বন্ধ থাকবে, সে অর্ডার করার সময় এসকিউ পাবে না, নাহলে কি হবে, সবকিছু করে সে অ্যাপ্রুভ দিয়ে পুরো ঘুরে আসার পরে লোডিং এর সময় জানবে যে আমার 5.5 কেজি এসকিউ শেষ, ওটা জন্য পুরো অর্ডারটা ক্যান্সেল করে আবার ঘুরতে হবে, এটা একটা পেইন। এই কারণে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থাকবে যেখান থেকে আমি এগুলো কন্ট্রোল করতে পারবো। তারপরে এটাও তো নিশ্চয় বলা হয়েছিল যে ওই যে প্রাইস যখন কমে, ওরা তো আগে জানে প্রাইস কমবে বাড়বে, যেমন ইরান ইউএসএ যুদ্ধের সময় বোঝা যাচ্ছিল যে সামনের মাসে একটা বিশাল জাম করবে প্রাইস, তখন ওরা কি করে, যত টাকা পয়সা আছে সবকিছু ম্যানেজ করে যেভাবে হোক ওই একটা নির্দিষ্ট প্রাইস বাড়ার আগে সবকিছু ইয়ে করে নেয়, কিন্তু তখন তো আমাদের প্ল্যান্টের এত সামর্থ্য নাই, প্লাস কোম্পানিও চায় না অনেস্টলি যেটা বলি যে সবই এসে স্টক করে রাখে, তারা তো পরের মাসের প্রথম 7 দিন 15 দিন কোনো কিছু বিক্রি হবে না, তখন একটা থ্রেশহোল্ড দিয়ে দেয় যে ভাই প্রতিটা কাস্টমারকে আমি এইটুকু পরিমাণ দিব, এত টোটাল এত মেট্রিক টনের উপর দিতে পারে, তুমি যেই এসকিউ নাও টোটাল তুমি 5 মেট্রিক টন নিতে পারো, কথার কথা, যাতে সে অনেক গাড়ি পাঠায় এক কাস্টমার সব নিয়ে চলে না যায়। এটা একটা ফেয়ার পলিসি, ফেয়ার ইউজ পলিসি টাইপের একটা তৈরি করার লেভেল প্লেইং ফিল্ড। আচ্ছা, কোনো লিগ্যাল ডকুমেন্ট তো আমাদের তৈরি করতে হবে না, তাই না আমাদের সিস্টেমে? লিগ্যাল ডকুমেন্ট ভ্যাট ট্যাক্সের তৈরি থাকবে না, ভ্যাটের ওই ডকুমেন্ট সব এই দিক থেকে আপনি থেকে যাবে না, জিজ্ঞেস করলাম, হইতে পারে ওখান থেকে হইতে পারে, অসুবিধা কি না, ওখান থেকে মানে আপনি ডাটাটা পাঠাবেন না হচ্ছে যে ওদেরটাকে আপনি আবার ই করবেন, মানে শুধু ওইটা পাঠাবে না, এটা পাঠাবে জাস্ট। হ্যাঁ, ওই ডকুমেন্টটা আচ্ছা, এটা মানে আমরা হয়তো কয়েকটা ডকুমেন্ট হতে পারে, কিন্তু এখানে কারণ আমরা সময় বাঁচানোর জন্য এরকম হতে পারে, যেমন এমন হতে পারে যে ওরা কোনো কারণে ডাউন এখান থেকে হচ্ছে না, তখন একটা চিন্তা করতে পারি আমরা যে ঠিক আছে ওখান থেকে প্রসেস করে ফেলি, করে প্রসেস করে ওখান থেকে হয়তো কিছু ডকুমেন্ট বের হতে পারে, এরকম হতে পারে, তবে এর সংখ্যা অনেক বেশি হবে না, হয়তো 2টা বা 3টা হতে পারে। 2-3টা হলে ওইটা তো থাকতে হবে। এরকম এক্সেপশন কেস যে ধরেন ওরাকল যে কারণে ডাউন, হ্যাঁ, আপনার রাখতে পারবো, এটাও একটা ব্যাপার, হ্যাঁ, সো ওগুলা হচ্ছে ওই টাইমে, তবে হ্যাঁ ডেফিনেটলি আপনি আপনার ডকুমেন্টের তিনটা ধরে রাখেন, 3টা রিপোর্ট টাইপের বা ইন্টারফেস টাইপের জেনারেট করতে পারে। আচ্ছা, আমরা একদম শেষে চলে আসছি। আপনারা বলছেন যে এসএমএস পুশ নোটিফিকেশন এই জিনিসগুলো আপনাদের লাগবে। হ্যাঁ, আমাদের কিছু এসএমএস নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন কি লাগবে? হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই, এবং আমাদেরকে যে বিজনেস টিমগুলোর সাথে বসছি এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। চাই নাই, তবে থাকতে পারে, এটা রেখে দিতে পারেন যদি তুমি সিআরএম দিবা, যেহেতু চ্যাটবট টাইপের কিছু একটা আসতে পারে। চ্যাটবট তো আমার এক্সিস্টিং যে অ্যাপস এটার সাথে আমি একটা পাচ্ছি। আসলে আচ্ছা হোয়াটসঅ্যাপ ভাই, একটা কথা যেটা আপনাদের অনেক কাজ করছেন, যদি প্রতিটা লেভেলে বললাম যে এটা আর কি যে অর্ডার আমরা যে ইয়া হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, সে তাকে একটা হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিল যে অর্ডার হ্যাজ বিন প্লেসড, এটার জন্য কি কোনো মানে রিকারিং এক্সপেন্স আছে? কমিউনিকেশন পেয়ে যাচ্ছে মেসেঞ্জার, এটা হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন। প্রথমে কিছু আমরা স্যান্ডবক্স দিয়ে যেগুলো ইউজ করবো ওগুলোতে নাই, ওগুলো ফ্রিতে আমরা ইউজ করতে পারি, কিন্তু একটা লিমিটেশনসের পরে আমাদের ওটাতে পে করা লাগে। কিরকম আমাদের আমরা এখন পর্যন্ত লিমিটেড ইউজারের জন্যই করেছি আর কি, আমাদের ওরকম বাল্কে হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য লাগে নাই, আমরা এসএমএস গেটওয়েটাই ম্যাক্সিমাম সময় করি। এটা হঠাৎ করে মাথায় আসলো, এখন তো কাস্টমাররা নিজেরা হইতেছে অর্ডার দিবে,
কাস্টমার সেলস পারসন তো এরকম যদি হয় যে আমরা মাঝে মাঝে কিন্তু যে ফেসবুক থেকে দেখে আমসত্ত্ব বা আচার অর্ডার দিলে ওরা মাঝে মাঝে দিয়ে দেয় অর্ডার প্লেস হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, তারপরে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বলে যে তো আপনার বের হয়ে গেছে, তো একটা বা দুটো এসএমএস দিয়ে জানাই দিল আমাকে কত তারিখে জিনিসটা পাবো বলে আমি প্রিপেয়ার থাকতে পারি। এরকম কিছু হলে খারাপ হয় না যদি রিকারিং কস্ট না থাকে। নির্দিষ্ট একটা লিমিটেশন। হ্যাঁ ওইটা ওই যে যেটা বললাম আমরা হচ্ছে কস্টিংটা নিয়ে অ্যানালাইসিস হয় না, আমরা হচ্ছে মেইনলি এসএমএসটা নিয়েই আর কি বেশিরভাগ করা হয়, কারণ ক্লায়েন্ট এটা একটু আমাদের জানান যদি ওয়ান টাইম কস্ট যদি হয়ে যায় তাহলে খুব ভালো একটা জিনিস, আমাদের এসএমএস খরচ বাঁচলো, প্লাস হচ্ছে আমরা এসএমএস যেহেতু একটু প্রতিনিয়ত দেওয়া লাগে বলে আমরা কি করতেছি। জি প্লিজ। আচ্ছা আমরা ভ্যালু এডিশন গুলো নিয়ে এগুলো হয়তো পরে ডিসকাস করব। প্রাইমারি আমাদের এরকম রিকোয়ারমেন্ট নাই, এখন পর্যন্ত আমরা রিকোয়ারমেন্ট পাইনি, আর আমাদের এরকম প্ল্যানও নাই যে আমরা একদম নিবই, কারণ হোয়াটসঅ্যাপ এগুলো বাইরের নাম্বার টাম্বার। আসলে আমরা অর্গানাইজেশনের ইনসাইট ছাড়া বাইরের কিছু ইনকর্পোরেট করতে কারণ সিকিউরিটি থ্রেটেরও একটা ব্যাপার থাকে। আর যখন এই সিস্টেমটা ফুললি ডেপ্লয় হয়ে যাবে, আমরা এসএমএস যেগুলো আমরা এখন ইউজারকে কারেন্টলি দিচ্ছি এগুলো সেই অ্যাপস থেকে দেখতে পাবে, এগুলো লাগবেও না আমাদের। কারণ তার দিনের সামারি তাকে আমি নোটিফিকেশনে দিয়ে দেবো, আমি তাকে এক্সট্রা করে আমি এসএমএস খরচ করবো না। এখন আমার কাছে যেহেতু এই অ্যাপসটা আমরা সেকেন্ডারি ফেজে দিতে পারি নাই, এর জন্য দিচ্ছি যে হ্যাঁ সে মাস শেষে যাতে তার দিন শেষে বা রাতে একটা যাতে ব্যালেন্স দেখতে পাই। আমার তো প্রয়োজন পড়তেছে না, ও রান টাইম দেখতে পাচ্ছে। এমনকি আমার ড্যাশবোর্ডে যখন ঢুকবে ও তার ক্রেডিট, তার স্টক, তার কেপিআই ছোট ছোট করে ইজিলি মানে অ্যাপসের মধ্যে পেয়ে যাবে, তাকে নতুন করে এসএমএস বিরক্ত করারও দরকার নেই, প্রয়োজন নেই। আর নোটিফিকেশন যে যেটা আছে, নোটিফিকেশন যে পার্টটা আছে ওখানে সেমনিতে সবগুলো পাচ্ছে। আমি যদি আপনার সিস্টেম যেহেতু আছে, আমি বললাম যে ভাই রাত 9টার দিকে একটা তার নোটিফিকেশন শেষ করেন লেজারটা, সে তো ওখানে পেয়ে যাচ্ছে, এসএমএস তো সেম জিনিসই দেখতো, তাহলে আমার এক্সট্রা করে টাকা খরচ করা লাগলো না। এরকম একটা আমাদের প্ল্যান আছে আর কি এই নোটিফিকেশন। এমনকি এই যে নোটিফিকেশনের মধ্যে আরেকটা জায়গায় লেখা রাখছিলাম যে সফট নোটিফিকেশন, হার্ড নোটিফিকেশন। কিছু নোটিফিকেশন হয়তো আমরা নিব যেগুলো ম্যানেজমেন্ট তাকে করতে হবে, ডিস্ট্রিবিউটরকে বা সেলস পারসন, হ্যাঁ নন মানে তাকে স্কিপ করতে হবে, এগ্রি করতে হবে। সো এই টাইপের কিছু থাকে, কিন্তু সব জাস্ট নর্মাল ফেসবুকের মতো সে নোটিফাই হলো বা দেখতে দেখলো না, নরমাল পুশ নোটিফিকেশন যেভাবে আসে আর কি এরকম। ঠিক আছে। তো আপনাদের এটা তো অলরেডি যেহেতু সিস্টেম বলছেন যে একটা সেলস সিস্টেম আছে অলরেডি, তার মানে আপনার ইন্টিগ্রেশন পার্ট অলরেডি ওপেন। ইন্টিগ্রেশন এখন যেটা আছে একটা মিডল লেয়ারের মাধ্যমে করা আছে, আমরা ইন্টিগ্রেশনটা অন্যভাবে করব, বাট সিস্টেম রেডি, বোথ সিস্টেম রেডি আর কি। ও আচ্ছা, অন্যভাবে যেটা বলছেন ওটা কি এপিআই আমরা রেস্ট এপিআই দিয়ে করব, তাহলে তো কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেমই নেই। আর ভিটিএসটাও হচ্ছে আপনারা অলরেডি যেটা করেছেন ওটা হচ্ছে এপিআই পাবলিক এপিআই প্রোভাইড করবে, যেহেতু রবি দিছে নিশ্চয়ই এখানে এপিআই থাকবেই, আর না থাকলে ওরা ডেভেলপ করে দিবে, আমাদের করে অনেক কাস্টম কিছু ডেভেলপ করে দিয়েছে। সো আপনারা কি এখন ওদের সিস্টেমের থ্রুতেই দেখতে পাচ্ছেন নাকি আপনারা? না ওদের সিস্টেম, ওরা একটা সিস্টেম দিছে ওমেটো পেট্রোলিয়ামের জন্য, ওইটাতে টিম দেখে। আচ্ছা, ওই যে আমাদের যে লোড আনলোডের বিষয়টা আসলো যেটা, সো আমাদের ভেহিকল যে কোন স্টেজটাতে আছে ওটা তো আমাদের এই সিস্টেমেই হ্যান্ডেল হবে, এটা ওই ভিটিএস এর মধ্যে তো এটা আবার ইন্টিগ্রেটেড হবে না, তাই না? ভিটিএস আমার যে গাড়িগুলোতে ভিটিএস আছে আপনার ডাটাটা ওইখান থেকে নিতে, ডাটা আমরা নিব, ওখানে কোনো ডাটা আমরা দেওয়ার দরকার নাই, আমরা মেইনলি নিব ওটা নিব ডাটা। না আমি বলতে চাইছি যে লোড করলাম আনলোড করলাম এটা তো আমাদের সিস্টেমটাতেই দিচ্ছি, জাস্ট আমরা ট্র্যাকটা করছি হচ্ছে ভিটিএস থেকে, এটা আমি জানতে চাইছি। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো আমাদের যেই ইন্টিগ্রেশনের পার্টগুলো ছিল, আমি যেটুকু ভিটিএস এর ইন্টিগ্রেশনের পার্টটা সেটা আমরা এপিআই পাচ্ছি, ওরাকলটা এপিআই পাচ্ছি। তো এইচআরএস এর যে বিষয়টা ছিল ওইটাও কি কোনো একটা মানে ওইটাও কোন ভেন্ডর থেকে নিচ্ছেন এরকম কোনো কিছু? ওইটা এপিআই দিব, ওইটা এপিআই আলটিমেটলি কোনো কিছুতে প্রবলেম নেই, এপিআই থাকলে তো ইন্টিগ্রেশন নিয়ে আপনার 2টা 3টা 4টা 5টা যে এপিআই লাগবে যেগুলো সবগুলাই দেওয়া যাবে। সো এটা নিয়ে কোনো তাহলে আর কোশ্চেন আছে এমন কিছু? আমরা রিসেন্টলি বিকাশের সাথে ইন্টিগ্রেশন কমপ্লিট করছি, ওদের 3টা এপিআই দরকার ছিল, সেটা 3টা এপিআই দিয়ে আমরা করছি। তো আমার মনে হয় না আপনাদের এপিআই কোনো রাইট, হ্যাঁ। সো এপিআই প্রোভাইড করলে এখানে কোনো কিছু নেই, আমাদের কিছু সো ইন্টিগ্রেশন নিতে হবে। আর আমাদের হাতে শুধু কন্ট্রোলটা থাকতে হবে যে কোনো রিফ্রেশ হইলে যাতে আমরা রিফ্রেশ করতে পারি। আর দিন 24 ঘন্টা একটা শিডিউল রিফ্রেশ থাকবে, আর আমাদের একটা সেট ম্যানুয়াল রিফ্রেশমেন্ট থাকবে। আর এটা হচ্ছে আমরা ওয়েবহুক সিস্টেম করে দিতে পারি, যেমন হচ্ছে অটোমেটিক রিফ্রেশ প্রয়োজন নাই। তো এমন হতে পারে ধরেন 10 মিনিট ধরে কোনো আমার অর্ডারই নাই বা কোনো কিছু নেই, আমার রিফ্রেশ করার প্রয়োজন নাই, যখন আমার অর্ডারটা আসবে আমার অটোমেটিক ড্যাশবোর্ডটা রিফ্রেশ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্ক না থাকার জন্য অর্ডার প্লেস হয় না, অর্ডার তাকে সাবমিট করতে দিবে, আমরা এগুলো অফলাইন করে দিতে হবে, যখন অনলাইনে আসবে সাধারণত অর্ডারটা পুশ করবে। এক্স্যাক্টলি, এগুলো অফলাইন থাকতেই হবে, কারণ নেট না থাকলে যে যেটা বলে নেট না থাকলে অ্যাপ রান করা যাবে না, এগুলো করা যাবে না। সো ওইটা রেস্ট্রিক্ট করতে গেলে আমি যে অর্ডারটা নিতে পারবো না, অনেক সময় ভিজিটের ক্ষেত্রে প্রবলেমটা হইতে পারে। আনফরচুনেটলি আমার নেটের ডেটা শেষ হয়ে গেল,
নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, কোনো দুর্যোগ হইতে পারে, সো আলটিমেটলি অফলাইন যাওয়াই লাগবে আর কি। হ্যাঁ, এই তো হয়। সো আমাদের ওই টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট তো দেখছেন, ওটা কিন্তু সেগমেন্ট করে করে প্রত্যেকটা যাতে টার্গেট হ্যাঁ, সেগমেন্ট, হ্যাঁ। কারণ আমাদের বিভিন্ন ধরনের আছে, সব এসকিউ মিলে একটা মেট্রিক টন টার্গেট দেয়, আবার কখনো কখনো নিউ সিলিন্ডারের টার্গেট দেয়, আবার কখনো কখনো পার্টিকুলার একটা প্রোডাক্টে একটা এসকিউতে 45 কেজি 500 পিস বিক্রি করবে এরকম টার্গেট দেয়। ওইটা- সেই টার্গেট আবার জোন ওয়াইজ, এরিয়া ওয়াইজ, বুঝতে পারছি। কোন সেলস পারসন ওয়াইজ, ফলে এই সেগমেন্টেশন করে আলটিমেটলি মেইন জিনিসটা তো একটাই থাকবে, আপনি যেভাবেই করেন সবগুলো তো হয়তো ভাগ করে দিবেন, মানে 100টা তো 100ই না, থাকবে। এটাই তো হ্যাঁ। আমি এর উদাহরণ দিয়ে কেন বলতেছি, মনে করেন আপনাকে টার্গেট দিল নরমালি এমনিতে এসকিউ ওয়াইজ, তাহলে তো সহজ Right. যে এসকিউ 12 কেজি সাপোজ 500 বিক্রি করতে হবে, 15 কেজি 500 বিক্রি এভাবে করে দিল। এখন মেট্রিক টনে দিল, তখন তো হইতেছে সে যা যা খুশি তাই নেই, সে 5.5 কেজি নিয়ে টোটালটা কভার করতে পারে, অথবা 12 কেজি নিয়ে টোটাল, আবার হাইব্রিড দিতে পারে, টোটাল 500 কেজি হতে হবে, হ্যাঁ। 45 কেজি দেবো, 45 আমাদের স্লো আইটেম, আচ্ছা। টার্গেট দেওয়ার সময় 45 বলে দেয়, 50টা 45 কেজি নেওয়া লাগবে, তখন টোটাল SKU দিলে wise। যে আপনাকে 20 মেট্রিক টন দেওয়া লাগবে, আর এর মধ্যে 45 কেজি হইতে হবে হচ্ছে 15টা, কথা বলতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন, হাইব্রিড মডেল হয় মাঝে মাঝে। বুঝতে পেরেছি। সো ওই জিনিসটা যাতে হ্যাঁ, মাথায় রাখতে হবে, হ্যাঁ, যাতে একটা থাকে, একটা না ভাগ ভাগ করে যাতে করতে ওই হয়। ডাইভার্সিফাই যেন করা যায়, বুঝতে হ্যাঁ। পারছি, ঠিক আছে। আবার কিছু কাস্টমার আছে তারা আবার দুটি নেয়, যেমন আমার উমেরা গ্যাস লিমিটেড, তারা অটো গ্যাসও নেয়, আবার হইতেছে এসকিউ নেয়, 45 কেজি এসকিউ নেয়, 35 কেজি 12 কেজি সব নেয়। ওকে। তো তাদের জন্য কিন্তু আবার হাইব্রিড মডেল, ওই অটো গ্যাসের থেকে বাল্ক আসবে, আবার এখান থেকে হইতেছে আসবে, এরপর এই ওইগুলাকে 45 কেজিকে 45 দিয়ে গুণ করে মেট্রিক টন বানাইতে হবে, 1000 দিয়ে ভাগ করে, 12 কেজি দিয়ে 12 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করে মেট্রিক টন বানাইতে হবে, ওইখান থেকে সরাসরি মেট্রিক টন আসবে। বুঝতে পেরেছি। এইগুলা মিলে আবার ওটা টার্গেট হবে। বুঝতে পেরেছি। সেটা আপনি প্রতিটা আইটেমের যে ক্যাটাগরি দেবো, ওখানে আপনার লেখাই থাকে যে আইটেমের ইকুয়াল 12, সো আপনি এটা কেজি ধরবেন। সো এটা আবার ইও কম লিমিটেড, মানে টোটাল হচ্ছে 26টা, তো 26টার মধ্যে টোটাল আবার 5 ধরনের ক্যাটাগরি আছে, 12, 15, 5.5, 25, 450, 35, সো এরকম ফিক্সড। আমাকে একটু কাইন্ডলি আপনাদের অর্গানাইজেশন স্ট্রাকচারটা এবং প্রোডাক্টের ক্যাটাগরিটা আমাকে একটু দিয়ে আপনারা কেউ না, প্রোডাক্টের ক্যাটাগরি যেটি বললাম, এর বাইরে ধরুন আরো 4টা-5টা, মানে ম্যাক্সিমাম 4টা-5টা হবে আর কি, নেটই ফিক্সড, এর বাইরে তো আর নাই। মানে 26টা ক্যাটাগরি আছে, 26টা আছে এসকিউ, আছে সিলিন্ডার এসকিউ, যেমন 12 কেজির 20 mm 22 mm হচ্ছে বাল্বগুলো, জানেন তো মনে হয় যে বাল্বটা যে লাগানো এটার মধ্যে, এটার উপর ভিত্তি করে 5.5 কেজিতে এরকম 2-3টা ভাগ আছে, 45 কেজিতে 8টা ভাগ আছে, পল টল আর বিভিন্ন ধরনের আছে, এইগুলো মিলে হচ্ছে 26টা আইটেম, আর বাল্ব একটা আইটেম, অটোগ্যাস সবগুলোতে নজল দিয়ে হইতেছে পুশ করে, এগুলোর মধ্যে হচ্ছে বেশিরভাগ কভার হয়ে যাবে। আর সার্ভিস আইটেম আছে কিছু, বুঝতে পারছেন, যে তারপর চুলা টুলা হবে এরকম কিছু টুকিটাকি আছে, এই ফলে এর মধ্যে খুব না, আর এগুলো আপনাদের কি এটার মানে স্টেক হোল্ডার তো আসলে বিজনেস, কিন্তু আপনারা কেউ বিজনেস দিবেন না, রাইট? মানে অরিজিনাল স্টেক হোল্ডার তো আসলে আপনারা না, তাই না? এটা না, অরিজিনাল স্টক হোল্ডারও আমরা, আবার তারাও, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে এই ডিরেক্টলি আমাদের সফটওয়্যার হচ্ছে আইটি টিমের থ্রু দিয়ে তাদের কাছে যাবে। সো প্রসেসগুলো আমরা তাদেরকে তখনই দেখাবো যখন হচ্ছে, যেমন আপনার সাথে ইনিশিয়ালি হয়তো আমরাই বসবো, একটা ধারণা আপনাকে দিব। সো এমনও হইতে পারে যে আপনি আমরা যে ধারণা দিচ্ছি এর চেয়ে কমই আবার বিজনেস টিমের কাছ থেকে ধারণা পাচ্ছেন, এরকমও হইতে পারে। আবার কোনো একটা সেগমেন্টের আমরা প্রাইমারি দিলাম, ওনারা একটু ডিটেলস লেভেলে দিল, সো এরকম হবে। মানে ডিরেক্টলি আপনার রিপোর্টিংটা তারা আরো বেসিকলি আরো ডিটেইল লেভেলে যাবে, রিপোর্টিংটা ভিন্ন ভিন্ন টাইপের রিপোর্টিং, ওইটাতে অনেক টোটাল আপনাদের তাহলে মানে এই সিস্টেমের আন্ডার ইউজার কতজন হবে টোটাল ইউজার, যদি ডিস্ট্রিবিউটর বা রিটেলার গুলোকে আপনি ইউজার হিসেবে কাউন্ট করবেন, যারা কি সিস্টেম ইউজ করবে, সিস্টেম ইউজার 1000 করে রাখেন। আপনাদের ইন্টারনাল মধ্যে 500, না ইন্টারনালে তো হবে, ইন্টারনাল 400 হবে, তাই না? না, ইন্টারনাল হচ্ছে যদি আমার সেলস পারসনগুলো চিন্তা করি, ভাই এখন আমাদের সেলস পারসন কত? সেলস পারসন আছে 150 কম, 150, 140, 35, 150, 300, 250 না, হবে। ওসিএল না, পিএলপিটি ও আচ্ছা, হ্যাঁ। টোটাল হচ্ছে আপনারটা তো ইউজার ওরিয়েন্টেড না, মানে কোনো না এমনি জাস্ট 400 টোটাল হচ্ছে 1000 ইউজার হবে সিস্টেম। মানে এখানে এগুলা আপনাকে যে অ্যামাউন্টগুলো বললাম, 1000 জায়গায় আপনি বলবেন যে ভাই 1000 জায়গায় হয়তো 1100 হবে, আমার দেখা যাচ্ছে যে কোনো কারণে বিজনেস মডেল চেঞ্জ করছে, ডিরেক্টলি রিটেলারকে সেল করবে, একসময় ডিস্ট্রিবিউটরকে বাদ দিয়ে দেবো, তাহলে আপনার কত হবে? সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে এক্সক্লুসিভ কিছু ডিস্ট্রিবিউটর আছে, রিটেলার আছে, যেগুলো হচ্ছে কোনো এরিয়া ডিস্ট্রিবিউটরের সমান সেল করে, যেটা আমি ডিরেক্টলি সেল করতেছি। আবার
গ্যাসের বিজনেসটা এত ডাইনামিক চেঞ্জ হচ্ছে, এখন অনেক কোম্পানি ডিস্ট্রিবিউটরকে নাই করে ফেলতেছে, ও নিজে গিয়ে ডিরেক্টলি সেল করতেছে। তাহলে ডিরেক্টলি সেল করলে রিটেলারগুলো ডিস্ট্রিবিউটরের মতো আচরণ করবে, অ্যাপস ইউজ করবে, সো তখন হচ্ছে আমার তো সংখ্যা বেড়ে যাবে ইউজারের। ফিউচার হ্যাঁ। এটা কি মাথায় রাখতে হবে। তো আপনি ওই রকম মাথায় রেখে যেমন আমাদের এখন কিন্তু ইউজার খুব কম, কারণ আমাদের সেলস পারসনরা ঢুকে তার ডিস্ট্রিবিউটর লিস্ট দেখে ওখান থেকে দেয়, ফলে 150 জন ইউজার। কিন্তু এটা এখন বাড়তেছে, কারণ আমরা এমন একটা সিস্টেম ডিজাইন করব জি যাতে আমি যদি টোটাল বাংলাদেশে চলো তুমি সবগুলো চিনি, 1000 বলছো তো, কিন্তু ওই কাস্টমাররা যদি সেই অটো গ্যাস স্টেশনের কাস্টমাররা যদি নিজে অর্ডার করতে চায় তখন কিন্তু অনেক বেড়ে না, যায়। এর কারণে বললাম যে আমি যে 1000 বলছি, এই ভ্যালুটা 1000 বলার পর আপনাকে ধরেন ইউজ করতে করতে আমি বললাম যে ভাই 600 আমার ডিস্ট্রিবিউটর হঠাৎ করে বাড়তেছে 600 ইউজার। যেমন আমার 200 আপনি যখন কাস্টমার অ্যাড করবেন, আপনি যেভাবে সিস্টেমের চিন্তা ভাবনা করছেন, আপনারা তখন অনেক কথা ডিটেইল আমরা বললাম যে ডাইনামিক, সবকিছুই ডাইনামিক এটার মধ্যে। আপনাকে ধরে নিতে হবে আপনার ওই যে 65,000 আছে না রিটেলার, এটাও আপনার সিস্টেমের মানে ম্যাক্সিমাম আমি সো যেভাবে ডাইনামিক চিন্তা করা হয়েছে, ইউজার আপনার অনেক ম্যাক্সিমাম এটাই বলছিলাম যে আমরা এখন আমাদের ধারণা আছে অটো গ্যাস স্টেশনে 150 বা 200 অটো গ্যাস স্টেশন, এটা 4 জন ম্যানেজ করে কথা বলে। আমরা ধারণা করছি 4 জন ঢুকে অটো গ্যাসে দিবে। হঠাৎ করে ম্যানেজমেন্ট বললো যে না, 4 জনকে এই কাজে এনগেজ না করে আমরা হচ্ছে অটো গ্যাসে ওদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো, ওরাই ঢুকে দিবে। তখন তো ওরা ঢুকে নিজেরাই অর্ডার দিবে। ওকে ইনস্টলেশন আপনার আমাদের ওটা কোনো ইস্যুস নাই। ঠিক আছে, আমরা আসলে পুরো ব্যাপারটাই আবার একটু মানে আপনাদের ভাষায় একটু বুঝলাম আর কি, আপনাদের কাছে শুনলাম আর কি। হ্যাঁ, কয়েকবার বসলে একটু বারবার কালকে আরেকটা সেটিং দেন, আরো কিছু নতুন নতুন দেখতে পারবেন। তো লাগবে কারণ এইগুলো এটাই আসে, এটা স্বাভাবিক আসে। তবে হ্যাঁ, একভাবে তো দেয়া পসিবল না, ফাস্ট অনেস্টলি বোঝাই যাচ্ছে আপনার কথাবার্তা শুনে বোঝা কারণ যাচ্ছে। এটা অনেক দিন ধরে ডেভেলপ হয়েছে তো, আর বিজনেস ইউজারদের অনেক রিপোর্টের রিকোয়ারমেন্ট আসবে। বিজনেস তো কারণ কি, হ্যাঁ, কিছু রিপোর্ট সে কথা আমরা 50টা রিপোর্ট দিলাম, কথা 25টা এখন দিলেন, আর 25টা আমরা হাতে রাখবো, যেগুলো ম্যানেজমেন্টের জন্য রিপোর্টের পুরো সেকশনটাও ডাইনামিক করতে হবে। এটা রিপোর্ট আপনার বিল্ডিং এর রিপোর্ট আছে যেগুলো আছে, রিপোর্ট পুরাটাই না, ওরা বলে যেহেতু মানে আপনার যদি গ্যাসের এতে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে রিপোর্ট আপনাকে ফুল সেটিং হতে ফেলতে হবে। কারণ আমাদের রিপোর্টের যে প্ল্যান, এই যেগুলো হচ্ছে এলপিজি, যদি বড় সেগমেন্টে চিন্তা করি, এলপিজি, সার্ভিস আর রেটিকুলেশন, তিনটা। সো এলপিজি রিপোর্টগুলো আমরা ম্যাক্সিমাম দেখি হচ্ছে যা অ্যাক্টিভিটি অর্ডার দিয়ে হচ্ছে পিসে, কিন্তু যখন দেখি মেট্রিক টনে, এই ম্যাক্সিমাম টাইমেই টার্গেট নেওয়া হয় মেট্রিক টনে, কিন্তু এর ইউনিট অফ মেজারে তো আমার মেট্রিক টন আমি ইউজই করি নাই। আমরা রেখে আসতে হয় হচ্ছে যে ক্যাটাগরিতে যে তার এখানে একটা সেগমেন্ট রেখে দিছি, ওইটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা তখন নিয়ে আসি। আবার যেগুলো হচ্ছে যে আদার্স গুলো, যেগুলো বললাম যে আমার ধরেন রিফার্বিশমেন্ট আছে, সার্ভিস আছে, ওইগুলোতে আবার এই ক্যাটাগরির এই মেট্রিক টনের গল্প নাই, কারণ ওইটা তো পিস হিসাবে সেল নাই। সো এর কারণে বলছে যে রিপোর্টের সেগমেন্টেশনটা একটু আলাদা। আমাদের রিপোর্ট কিছু বিল্ডিংয়েও তো রিপোর্ট আছে, আবার রিপোর্ট ডাইনামিকও আমাদের এখানে আছে, যে আপনি নিজের ডাটা সেট করে ডাটা সেট করে রিপোর্ট জেনারেট করতে পারবেন। দেখো এগুলো এখন পুরোটা সিস্টেম আসলে ডাইনামিক হবে, মোট কথা ডাইনামিক হলে সবই ডাইনামিক হবে। ডাইনামিক না হলে আপনাদের অনেক রিপোর্ট দিতে হবে বিভিন্ন এক্স্যাক্টলি। হ্যাঁ, ওইদিকে আগাচ্ছি মানে পুরো সিস্টেমটা মানে যতটা স্কেলেবল করা যায়। হ্যাঁ, যেমন ওরা বলে দেখেন ও 30টা সেগমেন্ট দিয়ে রাখছে আমাদের, কোনটা কস্ট সেন্টার কোনটা কিছু বলে নাই, দিয়ে রাখছে ওপেন। আপনি আপনার বিজনেস মডেল অনুযায়ী ডিফারেন্ট বিজনেসের নাম্বার অফ সিলেক্ট করে নাম দিয়ে কম্পাইল করলে অটোমেটিক হইতেছে দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম 30 এরকম সেগমেন্টেশন। এই ধরনের কিছু চিন্তা করতে হবে, যার কারণে কি আমরা বিভিন্ন কোম্পানি আসলে বিভিন্ন সহজেই কিন্তু এটা হয়, সহজেই ওটাকে ম্যানেজ করা যায়। মানে আমাদের এখানে অলরেডি 3টা গ্লোবাল সিস্টেম চলে। সো গ্লোবাল সিস্টেমের বিউটিটা হচ্ছে যে আপনি যাই নিয়ে আসেন, যদি আজকে গ্রুপ অফ কোম্পানি এমন একটা বিজনেস নিয়ে আসছে যে বিজনেস ধারে কাছে আমরা হয়তো শুনি না, এরকম বিজনেস ধরেন এফএমসিজিও না, গ্যাসও না, নতুন একটা মডেল একটা গার্মেন্টস নিয়ে চলে আসছে ধরেন, আমি সেটা ইনকর্পোরেট করে দিতে পারবো, আমার এক্সিস্টিং কোনো হ্যাম্পার হবে না। আবার এই সফটওয়্যারের মধ্যে বলবো না যে আপনি আরেকটা সফটওয়্যার নেন। সো আমরা যে সেলস অফ ভার্সন যেটা 2 আমরা বলতেছি, এটাকেও আমরা সেম ভাবে সাজানোর প্ল্যান করতেছি যে নতুন কোনো যদি অর্গানাইজেশন আসে, ধরুন আমি এখন প্রাইমারি টার্গেট নিয়েছি ওমেরা পেট্রোলিয়াম আর হচ্ছে প্রিমিয়ার এলপিজি গ্যাস, এই দুইটাকে টার্গেট নিয়ে বানাচ্ছি। কিন্তু আমি ধরুন আরেকটা অনবোর্ড করবো একটা কোম্পানি যার বিজনেস আবার এলপিজি না, ধরুন আমার সিলিন্ডার আছে, আমি প্ল্যান করতেছি যে সিলিন্ডার এখন আমি এরকম রিকোয়ারমেন্ট নেবো, সো আমি যাতে ওইটাকে অনবোর্ড করতে পারি। বুঝতে পেরেছি।
মানে এরকম একটা মানে সিস্টেম যাতে না পড়ে, হুম হুম এবং এর কারণেই হচ্ছে যে সোর্স কোডের ওনারশিপটা নেওয়া, যে দেখা গেছে 2 বছর পরেই করবে। যেমন আমি ওরাকলের আজকে যাই করি, ওরাকলের এই এক মাথার ব্যথা করার দরকার নাই যে আমি কি বিজনেস চালাচ্ছি, ইনফ্যাক্ট আমি তাকে জানাবো না। আপনার সিস্টেমও আমি নতুন করে কোম্পানি অ্যাড করবো, নতুন করে মানুষ অ্যাড করবো, আইটেম অ্যাড করব, প্রাইস লিস্ট অ্যাড করব, সেলস আপনার পারসন কাছে জানাবো না আমি, আপনার সিস্টেম ইউজ করবো। কারণ এরকম তো ফ্রিকোয়েন্টলি লাগবে, আপনাকে জানাতে গেলেই তো ধরেন আমাকে চার্জ দিতে হবে। যদি আমি চার্জ বের করতে পারি নিশ্চয়ই আমি কাজ করবো না, আপনাকে দিয়ে করাবো। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে যাতে আপনাকে না জানিয়ে সিস্টেমটা আমি ডেভেলপ করতে পারি, সিস্টেম যাতে না করে। আর ওই যে আমি যেটা বললাম যে আমাদের কিছু ডাটা দিব যাতে হাইব্রিড মডেলের কিছু রিপোর্ট বের হয়, যেমন সেলস এর রিপোর্ট হতে পারে। সেলস আমার যেমন সেলস, এক্সপোর্ট সেলস, আমরা ইন্ডিয়া এক্সপোর্ট গ্যাস এক্সপোর্ট করি, তো ওইটার যে রিপোর্ট ওটা হয়তো এই সেলস ওকে নাও আসতে পারে, ওটা হয়তো ম্যানুয়াল এন্ট্রি দেয়। এই ডাটাটা আমি আপনার পুশ করবো, আপনি আপনার সেলসের সাথে এটা যোগ করে একটা ড্যাশবোর্ড বানিয়ে দিলেন। এই ধরনের কিছু ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে, বুঝতে পারছেন? সেটা এরিয়া ওয়াইজ, জোন ওয়াইজ, সেলস পারসন ওয়াইজ, ডিভিশন ওয়াইজ হতে পারে, আর একটু গ্রানুলার লেভেলের আইটেম ওয়াইজ হতে পারে। হ্যাঁ, আইটেম ওয়াইজ হতে পারে। 12 কেজি সারা বাংলাদেশে কতটুকু বিক্রি করছে, এখানে আপনার সিস্টেমে আছে 99%, আমার সিস্টেমে 1% আছে, এই 1% আমি পুশ করবো আপনার এখানে। বুঝতে পারছি। কিছু জিনিস একটু টিউনিং করতে হয়ে যায়। হ্যাঁ, এটা একদিনে হবে না।